Now if I show you the project that we did in last class, section 4, na arithmetic operations section 4, আমাদের এই লাইনটা মিসিং ছিল। এটা কি ফাইল? What type of file it is? No, it's not Java file. Is it Java file? Is it Java file? এই যে দেখা যাচ্ছে এটা কি Java file? XML file. XML file. It's not Java file. Okay. এখন এই XML ফাইলের একটা corresponding controller class আছে. Now you have 100 XML and 100 controller. তাহলে এই XML এর কন্ট্রোলার কোনটা? নাম মিল রেখে দিলেই তো হবে না। নাম মিল রাখা মানে এই না যে ওইটা কোথায়? Which is line number 11. এইটা আমাদের ছিল না গত ক্লাসে, এই জন্য আমাদের ওই বিল করতে গিয়ে এরকমটা হচ্ছে। এটা দিয়ে দিলেই প্রবলেম সলভ। ঠিক আছে, এটা কোনো কারণে এটা হয়তোবা কপি কাট পেস্টের মতো হয়ে গিয়ে এটা বাদ পড়ে গিয়েছিল, এই লাইনটুকু ছিল না। ওকে, শুধু এইটুকু ছিল, দ্যাটস ওয়াই ওটা হচ্ছিল না। ওকে, তো আমাদের ওটা কাজ করে। আমি যদি রান করে দেখাই, অ্যাপ্লিকেশন ক্লাস, আপনাদের সময় আমরা কি করেছিলাম খেয়াল করেন। So if I give 12 and 13 and if I get the mouse here, disable হয়ে গেল। আর এখানে hurry up এক্সিট করলে এখানে আমার কয়টা হ্যান্ডলার মেথড আছে? If the node target node is subtract button, তিনটা, অন ক্লিক, মাউস এন্টার, মাউস এক্সিট। আর অ্যাড বাটনের জন্য কয়টা? কিভাবে? মাউস ক্লিক যেটা, ওইটাতেই তো ডিসেবল করতেছি। আমি কি আলাদা কোনো ইভেন্ট ট্রিগার করছি ডিসেবল করার জন্য? অ্যাড করলেই তো ডিসেবল হচ্ছে, তাহলে ওই মেথডেই তো হচ্ছে, তাহলে দুইটা বলতেছেন কেন? এই জিনিসগুলো কিন্তু আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, এখানে মাউস ক্লিক একটা ইভেন্ট, মাউস এন্টার আরেকটা ইভেন্ট, মাউস এক্সিট আরেকটা ইভেন্ট, তিনটাই আমি ডিল করতে চাই। তাহলে মাউস এন্টার করলে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি, মাউস এক্সিট করলে আবার টেক্সট চেঞ্জ করে পুরানটাতে যাচ্ছি, আর ক্লিক করলে ক্যালকুলেশনটা হচ্ছে। তাহলে তিনটা আলাদা ইভেন্ট, সো আই নিড 3 ডিফারেন্ট হ্যান্ডলার। এখানে একটা ইভেন্ট মাউস ক্লিক। এখন এটাকে এনেবল করবেন কিভাবে? হাউ টু এনেবল? কিভাবে এনেবল করা যায়? আমরা আজকে একটা সেকেন্ড প্রজেক্ট করব, তার আগে এটা একটু ফিনিশিং টাচ দিয়ে নিই। সো ইউ উইল গেট ডিফারেন্ট আইডিয়াস, বিভিন্ন ভাবে কিভাবে আপনি ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করতে পারেন। বেসিক কিছু ইভেন্ট হ্যান্ডলার ইউ নিড টু সলভ দ্য প্রবলেম, but you can also add additional handler methods to enhance the user experience. Okay, তাহলে user experience enhance করার জন্য how user friendly you want to make it, that's your imagination. Okay, কিন্তু আমার যে গোল স্পেসিফিক টাস্ক, সেগুলো আমার কোর বেসিক কিছু হ্যান্ডলার মেথড লাগবেই ফর দ্য পারপাস অফ দ্যাট ইভেন্ট। তার সাথে আইসিং অন দ্য কেক আপনি কিছু করতে পারেন। তাহলে আমরা যদি এখন এখানে ধরেন সবগুলো বাটনকেই যদি ডিসেবল করে দেই, আর এনেবল করার জন্য যদি মিউট করেন, তাহলে এই হবে, ইকো হবে। এনেবল করার জন্য আমরা একটা চেক বক্স রাখতে পারি। ইউ ক্যান অলসো কিপ মাল্টিপল চেক বক্সেস ফর ইচ অফ দেম। তাহলে আপনি যেটাকে এনেবল করতে চান সেটাকে আপনি বক্সের থ্রুতে এনেবল ডিসেবল করতে পারেন। তো তাহলে সেটা যদি আমরা করতে চাই, আর এখানে আমি একটা টেক্সট দেখাইতে পারি যে অ্যাডেড ভ্যালু, সাবট্রাক্টেড ভ্যালু।
ওকে, সো লেটস রিভিজিট দ্য কন্ট্রোলার ক্লাস। এই জন্য বলেছি যে প্রজেক্ট সবসময় সাথে রাখবেন। ওকে, এখন কন্ট্রোলার ক্লাসে যদি আমরা যাই, এই যে দেখেন অ্যাডিশন আর সাবট্রাকশন তো একই কাজ, তাই না? কিন্তু এখানে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল ইউজ করেছি, দুইটা স্ট্রিং, আবার একটা স্ট্রিং, ডিফারেন্স স্টিয়ার, আবার তিনটা ইন্টিজার। এগুলোর আদৌ প্রয়োজন আছে কিনা খেয়াল করেন। এখানে আপনি কি দিচ্ছেন, এখানে আমরা কি দিয়েছি, what we are doing in line number 72, বলেন, রেসপন্ড করেন। what we are trying to do in line number 72? Okay, good. And what is op1 str? তো get text কি, টেক্সট ফিল্ডের নাম কি, অপারেন্ড ওয়ান টেক্সট ফিল্ড, এটা হচ্ছে অবজেক্ট। আর হোয়াট ইজ গেট টেক্সট? না, গেট টেক্সট জিনিসটা কি? মেথড। কিভাবে বুঝলেন? এটা যে ফাংশন, কিভাবে বুঝলেন? প্যারেনথেসিস আছে। ওকে, সো মেথড কল হলে প্যারেনথেসিস থাকবে। যে ফাংশনই হোক, যে ফাংশনই হোক, ফাংশন কল হলে প্যারেনথেসিস থাকবে। নাম আলাদা হলে তো আলাদা ফাংশন। আপনি বলতেছেন ওইটা এক নাম, এটা আরেক নাম, তার মানে তো দুইটা দুই নামের ফাংশন। ওকে, এখন এই গেট টেক্সট নামটা কেন আসলো এটা আপনাকে এখন বুঝতে হবে, যে এটা স্ক্র্যাচ প্যাডে আছে। আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য স্কোপ, এটার অ্যান্সার আপনি কি বলবেন? ট্রাই করেন। ইফ ইউ আর নট ক্লিয়ার, বলতে হবে যে প্রশ্নটা বুঝি নাই। হোয়াট ইজ স্কোপ অফ সামথিং ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, স্কোপ বলতে আমি এখানে বোঝাচ্ছি, ধরেন একটা ভেরিয়েবলকে আপনি রিড করতে চান বা রাইট করতে চান, তাহলে ভেরিয়েবলটা তো আপনার কাছে অ্যাভেলেবল থাকতে হবে, না হলে তো আপনি বলতে পারবেন না, আপনি রিড রাইট করতে পারবেন না। আমি বিশ্বাস করি যদি ভেরিয়েবলটা আপনার কাছে অ্যাভেলেবল থাকে, তাহলে আপনি বলতে পারেন যে আই এম ইন দ্য স্কোপ অফ দ্যাট ভেরিয়েবল। আর যদি ভেরিয়েবলটা আপনার কাছে অ্যাভেলেবল না থাকে, ওটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, ডিক্লেয়ার না করলে তো ইট ডাজ নট এক্সিস্ট। এক্সিস্ট যার নাই, যে এক্সিস্ট করে না তার আবার স্কোপ কি? ডিক্লেয়ার করা হয়েছে কোথাও না কোথাও, কিন্তু আপনি পাচ্ছেন না অ্যাক্সেস, তার মানে ইউ আর আউট অফ দ্য স্কোপ। তাহলে স্কোপ হচ্ছে দ্য টেরিটরি উইদিন ইউর প্রোগ্রাম বা প্রজেক্ট ফ্রম হোয়ার ইউ ক্যান অ্যাক্সেস সামথিং। Now that something can be a variable, it can be an object, it can be an independent function, it also can be a class method. Okay? তা আমরা বলছি যে access. Now what do you mean by access, by use? Accessing a variable, accessing an object, accessing an independent function, accessing a class method. এগুলোর মানে কি? What do you mean by access? এটা খুব ফান্ডামেন্টাল আইডিয়া, বাট এই জায়গাটাতে আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, বিকজ এইটা না হলে আপনাকে কনফিউজ করবে বারে বারে। So when you talk about accessing a variable, it's nothing but you are reading or writing the variable. You are accessing the memory. Either you are reading or writing to. But method তো read করা যায় না, method access করা মানে you are able to call the method. ফিল্ডের ক্ষেত্রেও তাই, ফিল্ডও তো মেম্বার ডেটা, তার মানে ওটাও একটা ভেরিয়েবল, বাট হুইচ ইজ এ ফিল্ড অফ এ ক্লাস। তাহলে মেম্বার ডাটা মানে ওটাকে আপনি রিড রাইট করুন। মেথড মানে you can be, you are able to call that method, then you can say the method is accessible. You can read write to the variable or field of your class, that means the variable or field is accessible. Now scope নিয়ে আমরা ইন ডেপথ পরে আলাপ করব, ডেডিকেটেড হাফ অ্যান আওয়ার টাইম থাকবে। রাইট নাও আমাদের এই প্রজেক্ট শেষ করে নতুন প্রজেক্ট করার জন্য যেটা আমাদের এই মুহূর্তে জানাটা দরকার, সেটা হলো যে টিপিক্যাল সেটআপ
for a field scope is private, and typical setup on a scope for a method is public. Now there are exception, উল্টাটাও হয়, but that's not the typical. আমরা typical কথাটা বলছি, সচরাচর। তাহলে সচরাচর আমার ফিল্ড গুলো হবে প্রাইভেট, আর সচরাচর আমার মেথড গুলো হবে পাবলিক। নাও এতটুকু আমরা জেনে রাখি, if the scope is private, the scope of a member, class member is private, সেটা ফিল্ড বা মেথড যাই হোক, ক্লাস মেম্বার, if the scope of class member is private, that member is accessible only inside that class. তাহলে ওই ক্লাসের বাইরে থেকে ওই মেম্বারটাকে ইউজ করা যাবে না। অর্থাৎ ফিল্ড হলে প্রাইভেট ফিল্ডকে আমি বাইরে থেকে রিড রাইট করতে পারবো না, প্রাইভেট মেথড হলে বাইরে থেকে আমি কলও করতে পারবো না। এখন একটা এক্সাম্পল দিয়ে আপনাকে যদি দেখাই, নাও লেটস সে আমার স্টুডেন্ট একটা ক্লাস, এটা আমি আজকে আগের সেশনে বললাম। তাহলে স্টুডেন্ট হচ্ছে আমার একটা ক্লাস। নাও হোয়াট আর দ্য ফিল্ডস? টিপিক্যাল ফিল্ডস ক্যান বি আইডি, which is an integer. Then another field can be student name, which is a what a type key, string class. তাহলে নেম কিন্তু একটা অবজেক্ট, তাহলে স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, এটা একটা ইন্টিজার প্রিমিটিভ স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। ওকে, আর আপনার কিছু গ্রেড থাকবে, তো গ্রেড গুলো তো স্ট্রিং, অনেক গ্রেড থাকবে, এই জন্য একটা স্ট্রিং অ্যারে, আর প্রত্যেকটা গ্রেড কত ক্রেডিট সেটা একটা নাম্বার। তাহলে যে কয়টা গ্রেড সে কয়টা ক্রেডিট, কারণ গ্রেড পয়েন্ট বের করতে গেলে এ মাইনাস এর সাথে ক্রেডিটটাও দরকার। তাহলে এই দুইটা অ্যারে ইউজ করে আপনি কিন্তু ক্রেডিট ক্যালকুলেট করতে পারেন। তা এখন এগুলো কোন ক্লাসের ফিল্ড, কোন ক্লাসের মেম্বার, কোন ক্লাসের? ওকে, নাও লেটস সে অ্যানাদার ক্লাস, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, যেখানে একটা মেইন মেথড আছে, বা অন্য কোনো ক্লাসও হতে পারে। এখন এখানে আমি একটা স্টুডেন্ট ডিক্লেয়ার করলাম অবজেক্ট রুমানা। এখন আমি যদি লুপের মধ্যে বলি যে ইউজ রুমানা ডট গ্রেডস অ্যারে অফ আই and Rumana dot credit array of I, get individual grade points for the courses and calculate CGPA. So আমি একজন outside method of student class. I am not part of a student class. I am an outsider. আমি বলতে এখানে main method is trying to calculate Rumana's CGPA using the grades array and credit array of Rumana in a loop. But I cannot do that because these arrays are private. Public হলে পারতাম। সো আপনি যখন নোট ক্লাস বানিয়েছেন ডিএস কোর্সে, ফিল্ড কি ছিল? ডেটা এন্ড নেক্সট, বাট ওরা কিন্তু প্রাইভেট বলেন নাই। এই জন্য আপনি মেইন ফাংশন থেকে বলতে পারছেন যে n1 ডট ডেটা ইকুয়াল টু ইনপুট, n1 ডট নেক্সট ইকুয়াল টু নাল সামথিং। এটা কেন করতে পেরেছেন? বিকজ দ্য ফিল্ডস ওয়ার নট প্রাইভেট। ওকে, এটা ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট আওয়ার ডেটা। এখন চিন্তা করেন যে আপনি আপনার নাম বলেন সাদমান, বা ধরেন এখানে রুমানা দেওয়াই আছে, তাহলে এখন রুমানার গ্রেডগুলো যদি ওপেনলি অ্যাক্সেসিবল হয়, পাবলিক হয়, এনিবডি এন্ড এভরিবডি, এনি আদার মেথড অফ এনি আদার ক্লাস ক্যান অ্যাক্সেস দ্যাট। এখন রুমানার যে বেস্ট ফ্রেন্ড, সে তার একটা গ্রেড এ কে এ মাইনাস করে দিল, রুমানা জানতেও পারলো না যে তার সিজিপি এর 12টা বেজে গেছে, তাই না? সো ইউ আর কিপিং ইউর ডেটা ভালনারেবল ফর আনঅথরাইজড অ্যাক্সেস। ইউ শুড নট ডু দ্যাট। ডেটা এনক্যাপসুলেশন, ওকে, ডেটা হ্যাজ টু বি এনক্যাপসুলেটেড অ্যান্ড প্রোটেক্টেড। তো তাহলে আপনার প্রাইভেট করা মানে এই না যে ইটস ফরবিডেন টু অ্যাক্সেস, ইট ইজ প্রোটেকশন ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। Why it is not forbidden from access? Because you are providing public method through which your data will be manipulated. তাহলে আপনার নিজের মেথড আপনার ডাটাকে ইউজ করবে, তো সে তো কোনো আনঅথরাইজড কাজ করবে না বা আপনার জন্য ক্ষতিকারক কিছু করবে না। তাহলে আমি কিন্তু আপনার গ্রেড আর অ্যাক্সেস করতে পারতেছি না। তখন আমাকে কি করতে হবে? পাবলিক মেথড ইউজ করতে হবে, যে ক্যালকুলেট এন্ড প্রিন্ট সিজিপিএ, রুমানা ডট মেম্বার ইউজ করছি মেথড, বিল্ট ইন ফাংশনালিটি। So in that case, the method has to be public. So that is the typical setup for the unauthorized
access unwanted, unsolicited modification of the data. So to prevent that unauthorized access, your data should be private. Can there be public field? Yes, it can, but those are exception. We need to discuss with the context, not today. Typical setup, আপনারাও আপনাদের প্রজেক্টে সেটা করবেন যে typically your fields should be private, and তাহলে এই ফিল্ডগুলোকে ইউজ করবে কিভাবে, কারো যদি দরকার হয় তখন আপনার পাবলিক মেথড ইউজ করে করতে হবে। না 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 না, আপনার ক্লাসের মেথড দিয়ে তো আর আপনি এমন কিছু করবেন না। এখন আপনি বললেন যে সহজ.com ইউজ করছেন কেউ, ফর হোয়াট? টিকেট। সহজ.com যদি আপনি ইনস্টল করেন, ইউজ করতে চান, পারপাস কি? টু বাই দ্য টিকেট। Why সহজ.com need access to your contact list? Why আপনার ফ্রেন্ড কারা, ওইটাতে সহজ.com এর কি দরকার? না, ব্যবসা ঠিক আছে, কিন্তু should it be the should it have any logical relevance? না না, আপনি একটা মেসেঞ্জার অ্যাপ ইউজ করতেছেন, that messenger app need access to your contact, that's logical. বাট সহজ.com আপনাকে টিকিট বেচবে, এখানে আপনার নাম, আপনার কন্টাক্ট ফোন নাম্বার দরকার, আপনার বন্ধুর লিস্টে কারা আছে এই ডাটা তার কি দরকার? নো লজিক্যাল রিকোয়ারমেন্ট। এটা সে ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে চাচ্ছে। এখন আপনি অ্যাক্সেস দিয়ে দিলেন, যখনই আপনি অ্যাক্সেস দিয়ে দিলেন, আপনার প্রাইভেট, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন নো লঙ্গার প্রাইভেট। অপারেটিং সিস্টেম সেটাকে একটা প্রাইভেট জোনের মধ্যে রেখেছিল, আপনি পারমিশন দেওয়ার সাথে সাথে অপারেটিং সিস্টেম এটাকে রিলিজ করে দিচ্ছে। নাও হি ক্যান অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট। এখন সে অ্যাক্সেস করতে গিয়ে আপনার কন্ট্যাক্ট আপডেট যদি করে দেয়, আপনি তো জানবেনও না। আপনাকে জানার উপায় আছে ও আপনার কন্ট্যাক্ট চেঞ্জ করছে কিনা? It is not expected that they will do that, but if they do, you even will not know যে সে আমার কন্ট্যাক্ট আপডেট করে ফেলছে, বা সে একটা ম্যালওয়্যার সাইট দিয়ে ইনস্টল করে দিছে, অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে সে একটা ম্যালওয়্যার ইনস্টল করে দিছে, স্পাইওয়্যার ইনস্টল করে দিছে। ডিপেন্ড, ওয়েবসাইটও আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস চাইতে পারে, না দিলে তো সে বলবে যে আপনি সহজ.com ইউজ করতে পারবেন না। মানে এটাই আমি বলছি আর কি, রেডিকুলাস আর কি। তো তার মানে there is a probability whenever give access to your contract, আপনি বলেন I agree to terms and condition, ওখানে গুড়া অনেক কথা লেখা থাকে, তাই না? কাচকি মাছের সাইজ। তো এই 70-80টা 10 পেজের একটা টার্মস এন্ড কন্ডিশন না পড়ে আপনি এগ্রি করে দিয়ে দিচ্ছেন। সো ইউ আর অ্যাকচুয়ালি গিভিং অ্যাক্সেস টু ইউর প্রাইভেট ইনফরমেশন। তো সেটা যখন দিবেন, আপনি তাকে একটা বিশ্বাস করে দিলেন সেই কাজটা করবে, কিন্তু ওই কাজটার তল দিয়ে যে সে অন্য কোনো কাজ করতেছে না, আপনার জানার কোনো উপায় আছে? জানার কোনো উপায় নাই। কিন্তু এই কাজটা করার জন্য যে টাস্ক, সেটা যদি আপনার মেথডের মাধ্যমে তাকে নিতে হতো, তাহলে কিন্তু সে ওই ম্যালওয়্যার ইনস্টল করতে পারবে না, কারণ আপনার মেথডে তো ম্যালওয়্যার ইনস্টল করার কোনো ইনস্ট্রাকশন নাই। আপনার মেথডে শুধু কন্ট্যাক্ট রিটার্ন করার ইনস্ট্রাকশন আছে। তো তাহলে আপনার পাবলিক মেথড ইউজ করে সে আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে পারে। সেক্ষেত্রে আপনার মেথড তো আপনি জানেন যে ইউ উইল রিটার্ন দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন। তো যদি সার্চ করে যদি একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে, ইউ উইল রিটার্ন দ্য ডিটেলস, অ্যাড্রেস, ডেট অফ বার্থ যাবে রিটার্ন করে দেবেন। বাট আপনি নিজে কিন্তু কোনো ম্যালওয়্যার ইনস্টল করতেছেন না। তাহলে আপনার পাবলিক মেথডের মাধ্যমে বাইরের লোককে আপনি ইউজ করতে দিচ্ছেন ঠিকই, বাট আপনার মেথড ইজ ডুইং এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ সাপোজ টু ডু। কিন্তু আপনি যখন ডাটা ফ্রি করে দিবেন, তার মেথড ক্যান অ্যাকচুয়ালি ডু হোয়াট এভার দে ওয়ান্ট। দ্যাট ইজ হোয়াই ইট ইজ দ্য টিপিক্যাল সেটআপ। ওকে, এনাফ সেড। পরে আমরা এখানে ডেট আসবো। তাহলে আমি কিন্তু মেথড ইউজ করবো। এখন আমার যে টেক্সট ফিল্ড কিন্তু একটা ক্লাস। ওকে, fx library একটা ক্লাস। So text field class has what is text field? এই যে আমি যা টাইপ করি, whatever I type here, এই যে আমি এখানে টাইপ করলাম, what did I type? আমি এখানে কি টাইপ করেছি? not 123, text field receive text।
তাহলে আমি তো এখানে অ্যালফাবেটও দিতে পারতাম, তো যাই দেই না কেন সবই ক্যারেক্টার। তাহলে এই যে কোট আনকোট 1 2 3 ইটস এ টেক্সট, এটা কোথায় যাচ্ছে? আমি তো এখানে টাইপ করলাম, হ্যাঁ, কিন্তু এটা কোথায় গিয়ে জমা হচ্ছে? ওয়্যার ইট ইজ অ্যাকুমুলেটেড, কোন ভেরিয়েবলে? ফার্স্ট অপারেন্ট তো টেক্সট ফিল্ড, ফার্স্ট অপারেন্ট কি স্ট্রিং? না, ওটা তো আপনি বের করে যখন আনছেন তখন, কিন্তু যখন আমি টাইপ করতেছি এটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এবিসি 1 2 3 এটা কোথায় গিয়ে অ্যাকুমুলেট হলো? মেমোরিটা কোথায়? হোয়াট ইজ দ্যাট মেমোরি? দ্যাট ইজ এ ফিল্ড অফ টেক্সট ফিল্ড ক্লাস। র্যামে ঠিক আছে, কিন্তু সেটার মানে জুরিডিকশনটা কোথায়, সেটা ডিক্লেয়ার হয়েছে কোথায়? এই যে টেক্সট ফিল্ড ক্লাসের অবজেক্ট, তার ভেতরে একটা ফিল্ড আছে স্ট্রিং, ওই স্ট্রিং এ গিয়ে ঢুকতেছে। And name of the string is text, private string, part of the text field class. তো আমি যেটা টাইপ করি সেটা এই স্ট্রিং এ গিয়ে ঢুকে অ্যাকুমুলেট হয়। এটা আমি বলতেছি এই জন্য আপনি বুঝবেন। দিস ইজ দ্য কেস। আপনাকে তাহলে এখন টেক্সট ফিল্ড ক্লাস খুলে দেখতে হবে, কোড দেখতে হবে, সেটা আপনি দেখতে পারেন, বাট দ্যাটস হোয়াট হ্যাপেন্স। তাহলে আমি যখন যেটা টাইপ করছি টেক্সট ফিল্ডে, সেটা আসলে টেক্সট ফিল্ডের ওই যেটা টাইপ করছি, দ্যাট কন্টেন্ট ইজ পার্ট অফ দ্য টেক্সট ফিল্ড, বাট টেক্সট ফিল্ড ইটসেলফ ইজ নট এ স্ট্রিং। তাহলে ওর ভেতরে একটা স্ট্রিং এ গিয়ে এটা অ্যাকুমুলেট হয়। সেই স্ট্রিংটার নাম কি? হ্যাঁ, তাহলে ভেরিয়েবলটার নাম কি? টেক্সট। না, টেক্সট ফিল্ড না, স্ট্রিংটার নাম কি? স্ট্রিংটার নাম কি? টেক্সট। তাহলে আমার যদি ফিল্ডের নাম হয় আইডি, প্রাইভেট ফিল্ড, এটাকে আমি বাইরে থেকে কিভাবে পেতে পারি? ইউজিং এ পাবলিক মেথড গেট আইডি। আমার ফিল্ডের নাম যদি হয় সিজিপিএ, আমি বাইরে থেকে কিভাবে এটা পেতে পারি? রুমানা ডট গেট সিজিপিএ। তো গেট সিজিপিএ উইল রিটার্ন দ্য সিজিপিএ। এখানে আমি লিখি নাই, কিন্তু লিখলে পরে এরকম হতো যে একটা প্রাইভেট মেথড, পাবলিক মেথড থাকতো, এই যে আছে তো, এই যে, হ্যাঁ, ধরেন আমি যদি বলি যে পাবলিক ফ্লোট গেট সিজিপিএ, so it will return the field value CGPA. আমি তো এখান থেকে বলতে পারবো না যে প্রিন্ট ফাংশন, আমি বলতে পারবো না যে প্রিন্ট রোমানা ডট সিজিপিএ, বলার উপায় নাই, কারণ ওটা প্রাইভেট ফিল্ড। বাট আই ক্যান কল রোমানা ডট গেট সিজিপিএ, ওইটাকে আমি প্রিন্টে পাঠাতে পারি। তাহলে গেট সিজিপিএ নামটা কেন হলো? দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রি নর্ম। If the field name is CGPA, getter মেথডের নাম হবে get CGPA. If the field name is CGPA, setter মেথডের নাম হবে set CGPA. আমি CGPA আপডেট করতে চাই, ডাইরেক্ট পারবো না, ওর মেথড ইউজ করব, নিউ ভ্যালুটা সাপ্লাই দিব, তাহলে সেটা আপডেট হয়ে যাবে। মানে I am trying to set the new value to the field from outside by supplying the new value as parameter. And I'm trying to get the field value from outside. I'm trying to get, when I'm trying to read, I'm trying to get the value of the field. Which field? নামের মধ্যেই আছে। If the field is CGPA, the method name is get CGPA. I'm trying to give a new value to the address. So if the field name is address, তাহলে setter value মেথডের নাম হবে set address. আর নতুন অ্যাড্রেসটা প্যারামিটার হিসেবে যাবে স্ট্রিং। এটা ইন্ডাস্ট্রি নর্ম। তো তাহলে বেসিক্যালি টেক্সট ফিল্ড ক্লাসের যেহেতু ফিল্ডের নাম টেক্সট, তাহলে ওর একটা গেটার মেথডও আছে গেট টেক্সট, হুইচ রিটার্নস দ্য স্ট্রিং। এই যে রিটার্ন, তো ওইটাকে আমরা আসলে আমাদের লোকাল স্ট্রিং এ নিয়ে ইউজ করতেছি। ওকে, এখন আসেন এটাকে একটু অপটিমাইজ করি। কোড অপটিমাইজেশন অলসো ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। As a professional developer, your objective is not only to write some code to solve it anyway, rather at some point of time you need to look into the code optimization, okay, time complexities and space complexity, all those things, and also code review এর জন্য যাতে এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, so that other people also review your code.
এখন খেয়াল করেন এখানে আমরা কি দিয়েছি, এখানে আমরা দিয়েছি OP1STR. What is OP1STR? This is OP1STR. Isn't it? এটাই তো OP1STR. তাহলে OP1STR কে আমরা রিপ্লেস করতে পারি with this, and OP2STR কে আমরা রিপ্লেস করতে পারি with that. Can we? So we don't need OP1 and OP2STR. Gone. আচ্ছা, এখন এখানে আপনি কি দিয়েছেন OP1 val, তাহলে OP1 val minus OP2 val. So what is OP1 val? The whole thing is your OP1 val. So you can replace OP1 val with this, and the whole thing is your OP2 val. So you can replace this with this. So you also don't need OP1 val and OP2 val. Now এখানে আপনি কি দিয়েছেন, এই টু স্ট্রিং এ কি পাঠিয়েছেন, এই কাকে আপনি স্ট্রিং এ কনভার্ট করছেন বলেন? টু স্ট্রিং এর প্যারামিটার কি? হ্যাঁ, আপনি ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট, কাকে স্ট্রিং এ কনভার্ট করছেন? ডিফারেন্স ভ্যালকে। তো এই পুরোটা তো ডিফারেন্স ভ্যাল, তাহলে এই পুরোটা বসায় দেন এখানে। So you also don't need a difference val, OP1 val, OP2 val. Okay, you don't need that. Finally আপনি এই সেট টেক্সটে কাকে পাঠাচ্ছেন, কাকে পাঠাচ্ছেন সেট টেক্সটে লেভেলের? তো এই পুরোটা তো ডিফারেন্স STR, তাহলে এই পুরোটা এখানে দিয়ে দেন। So you don't need any extra variable. এই যে আপনি তিনটা স্ট্রিং, তিনটা ইন্টিজার আলাদা করে লোকালি তৈরি করছেন, কিছুই দরকার নাই, ডাইরেক্ট করা যায়। So this is more optimized. তাহলে আপনি 6টা ভেরিয়েবলের জন্য মেমরি অ্যালোকেট করা হতো মেথড কল স্ট্যাকে, আবার মেথড যখন রিটার্ন করতে এগুলোকে পপ করতে হতো। তো এই মেমরি অ্যালোকেশন, ডি অ্যালোকেশন এগুলোর কোনো প্রয়োজন নেই। So you are optimizing your code. তো এটা আমি গত ক্লাসে না করার কারণ হলো এটা লিখলে পরে হঠাৎ করে এটা বোঝাটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, এই জন্য আমি ভেঙে ভেঙে করছি, একটা একটা করে ধরে ধরে। বাট এই লেভেলে যদি আপনি ভেঙে ভেঙে করতে থাকেন তাহলে আসলে কোড খুব চাইল্ডিশ কোড হয়ে যায়, তাই না? একটা পর্যায়ে গিয়ে আপনাকে এই ধরনের অপটিমাইজেশন। এখানে আপনি দুইটা প্লাস একটা, তিনটা স্ট্রিং ডিক্লেয়ার করেছেন, তাই না? তিনটা ইন্টিজার ডিক্লেয়ার করেছেন, তাহলে যখন মেথডটা কল হবে তখন মেথড কল স্ট্যাকে এই 6টা ভেরিয়েবলের জন্য মেমরি অ্যালোকেট করতে হবে। মেথডটা যখন রিটার্ন করবে মেমরিগুলো আবার রিলিজ করতে হবে, এটা একটা এক্সট্রা কাজ। তো আপনি পুরো জিনিসটা আপনার যে এক্সিস্টিং মেমরি যা আছে সেগুলো দিয়েই করে ফেলতে পারেন, যেটা এখানে করছি আমরা। এখন এত স্মল লেভেলে এটার ডিফারেন্স আপনি বুঝবেনও না, কিন্তু যখন আপনি অনেক অপারেশনস করবেন তখন অ্যাকুমুলেট করলে হয়তো একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আসতে পারে। ওকে, যাই হোক, এখন আমরা কিছু এই ডিসেবলটা যদি আমরা এখন করতে চাই, আমাদের সময় আছে আরো 1 ঘন্টা, তাই না? ওকে, গুড। তাহলে এটা আমি 5 মিনিটে শেষ করছি। তাহলে কাম ব্যাক টু দা fxml। এটা আপনাদের fxml নাকি? না, এটা না। তাহলে আপনাদের fxml হলো এটা। তো ওপেন ইনসেন্ট বিল্ডার, আমার সাথে করেন। তাহলে এখন আমি বাটন ডিসেবল করতেছি কোনটাকে? 4টাকেই যদি করতে চান তাহলে 4টা বাটনেরই এখন fxid লাগবে। আগে আমরা 2টা করেছিলাম, অ্যাড এন্ড সাবট্রাক্ট। ইফ ইউ ওয়ান্ট টু ডু ফর অল 4 তাহলে 4টারই আপনার fxid লাগবে। তাহলে 2টা অলরেডি আছে, তাহলে এটা আমরা দিয়ে দিই।
তাহলে মাল্টিপ্লাই বাটন, আর এটা আপনি দিয়ে দেন ডিভাইড বাটন। ওকে, অন অ্যাকশন সবগুলোরই আছে, অন অ্যাকশন বাউন্ড ক্লিক, জাস্ট ডিসেবল করে দিলেই হবে। ওকে, আচ্ছা হ্যাঁ, এইটা তো এখন আপনার পার্টিকুলার স্পেসিফিক ওখানে না গিয়ে আমি আপনাকে হেল্প করতে পারতেছি না, আমরা ক্লাস আগাই। ওকে, এখন তাহলে আমরা ধরেন চেক বক্স দিতে চাই, তাহলে এখান থেকে চেক বক্স নিয়ে আসেন। আপনি ধরেন 4টা চেক বক্স দিতে চান। ওকে, তাহলে রিসেট অ্যাড বাটন, জাস্ট এটাকে ডুপ্লিকেট করেন। রিসেট সাবট্রাক্ট বাটন, রিসেট মাল্টিপ্লাই বাটন, and reset divide button. ওকে, এখন এদের এফএক্স আইডি লাগবে, কারণ আপনাকে চেক করতে হবে যে এই চেক বক্সটা ক্লিকড অর আনক্লিকড। তো চেক বক্সটা কি চেক করা আছে না আনচেক অবস্থা আছে, এটা টেস্ট করতে হবে বাটন এনেবল ডিসেবল করতে গেলে, তাই না? তো আপনি রিসেট না বলে বলেন এনেবল ডিসেবল। enable/disable। আচ্ছা, দেখতে অসুবিধা হলে আমি একটু জুম করে দিই। সাবট্রাক্ট, ওকে। এখন খেয়াল করেন যে আমরা এই যেগুলো চেক থাকবে সেই বাটনগুলো এনেবল থাকবে, যেগুলো আনচেক থাকবে সেই বাটনগুলো ডিসেবল থাকবে। তাহলে কি করতে হবে বলেন, হোয়াট উই নিড টু ডু? করতেছেন আমার সাথে? হ্যাঁ, কি করতে হবে বলেন? চেকবক্স গুলোর এফএক্স আইডি লাগবে, কারণ চেকবক্স গুলোকে চেক করতে হবে এটা চেকড অবস্থায় আছে না আনচেকড অবস্থায় আছে। সো কোড থেকে, মেথড থেকে আমাকে চেকবক্স গুলো টেস্ট করতে হবে। সো আই নিড নেম অফ দোজ অবজেক্টস। তো এখন যদি এনেবল থাকে তাহলে আমি কি করব? এটা যদি চেক থাকে, লেটস সে আমি যদি এটা চেক দেই তাহলে কি হওয়া উচিত? এটা এনেবল থাকবে। তাহলে এখন আনচেক যদি থাকে তাহলে সবগুলো ডিসেবল থাকবে। এখন আমি যদি এটা চেক করি এটা এনেবল হয়ে যাবে, এটা চেক দিলে এটা এনেবল হয়ে যাবে, আবার এটা আনচেক করলে আবার এটা ডিসেবল হয়ে যাবে। সেখানে অ্যাকচুয়ালি কন্ট্রোল যে হুইচ অপারেশন ইজ ওপেন। তো এটা করতে চাইলে কি করতে হবে? এফএক্স আইডি দিলাম, নেক্সট হোয়াট? হ্যান্ডলার মেথড লাগবে না? লাগবে কিনা? ফর হুইচ ইভেন্ট? কোন ইভেন্টের জন্য আপনার হ্যান্ডলার মেথড? এই যে বাটনকে এনেবল ডিসেবল করবেন বেসড অন হোয়াট? বেসড অন, আচ্ছা অ্যাডিশন যে করবেন বেসড অন হোয়াট? হুইচ ইভেন্ট? কোন ইভেন্টটা ট্রিগার করলে আমি অ্যাডিশন করব?
কথা বলেন, এটা না বুঝলে প্রবলেম। কোন ইভেন্ট? ইভেন্ট বলেন আগে। ইভেন্ট আর টার্গেট নোড দুটো জিনিস ইনভলভড। মাউস ক্লিক ইভেন্ট যখন টার্গেট অ্যাড বাটন, তখন আমি এডিশনের কাজটা করব। তাহলে বাটন এনেবল ডিসেবল করার জন্য যে ইভেন্টটা কি? মাউস এন্টার করা না, চেকবক্স ক্লিক, চেকবক্স সিলেক্ট করা, মানে চেক আনচেক করা, সেইটা, দ্যাট ইজ দ্য ইভেন্ট। তাহলে চেক বক্সের অন অ্যাকশনে গিয়ে আমাকে হ্যান্ডলার মেথড দিতে হবে। সেই হ্যান্ডলার মেথড ওই বাটনকে এনেবল বা ডিসেবল করবে ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস অফ দ্য চেকবক্স। তাহলে এই চেকবক্সের স্ট্যাটাস চেক করতে হবে, সো উই নিড এফএক্স আইডি অফ দ্য চেকবক্স। তো তাহলে আমরা এখন চেকবক্সগুলোর এফএক্স আইডি দিব। তাহলে এটাকে ধরলাম আগে, লেটস সে অ্যাড বাটন checkbox. Okay. Then এটা subtract button checkbox. Then এটা multiply button checkbox. And then finally এটা divide button checkbox. ওকে, এখন হ্যান্ডলার মেথড কার লাগবে? চেকবক্সের অন অ্যাকশনে। তাহলে এই চেকবক্সের অন অ্যাকশনে গিয়ে আমি এখন একটা হ্যান্ডলার মেথড দিতে পারি। এই হ্যান্ডলার মেথডের নাম কি হবে বলেন, সাজেস্ট করেন। এই যেখানে অন অ্যাকশন আমি একটা হ্যান্ডলার মেথড দিচ্ছি, কার জন্য? চেকবক্সের জন্য। তাহলে এটার নাম কি হতে পারে? অ্যাড বাটন চেকবক্স অন অ্যাকশন। এটারটা কি হবে? চেকবক্স অন অ্যাকশন। এটারটা আর ইউ ফলোইং? আচ্ছা, এখন আপনারটা আবার আসি, আবার একটু আমরা ঝাপড় কাটি। এটার নাম কি দিয়েছেন? চেকবক্স অন অ্যাকশন। ওটার দিকে আপনি কি করবেন? ওই মেথডের কোডে আপনি কি লিখবেন? ওকে, আসেন তাহলে আপনি বললেন যে অ্যাড বাটন চেকবক্স অন অ্যাকশন, রাইট? তো এখানে আপনি কি করছেন? হোয়াট ইউ উইল ডু হিয়ার, এখানে আমরা কি করব? অ্যাড বাটনটাকে এনেবল করব অথবা ডিসেবল করব। তাহলে আমাকে আগে স্ট্যাটাস দেখতে হবে। তাহলে ইফ যদি আমার চেকবক্সটা চেকড হয়, তাহলে আমি কি করব? বাটনটাকে এনেবল করব, এলস বাটনটাকে ডিসেবল করব। তাহলে বাটনটাকে কোন বাটন? তাহলে অ্যাড বাটন। হ্যাঁ, এফ এর পরে কন্ডিশন হবে, কন্ডিশন তো দেই নাই, আমি দিব। আমি স্কেলেটনটা দাঁড় করাচ্ছি। তাহলে অ্যাড বাটন ডট সেট ডিসেবল, ডিসেবল করবেন না করবেন না? ট্রু হইলে, ইফ যদি ট্রু হয়, ইফ ট্রু মানে চেকড, তাহলে কি আমি ডিসেবল করব না এনেবল করব? এনেবল করলে সেট ডিসেবল ট্রু হবে না ফলস হবে? ফলস। গুড। তাহলে এলসে গিয়ে ডিসেবল করব। কন্ডিশনটা কি হবে? অ্যাড বাটন চেকবক্স, এটা হচ্ছে এফএক্স আইডি, এটাই তো এফএক্স আইডি। তাহলে এটার একটা মেথড আছে ইজ সিলেক্টেড। হ্যাঁ, কন্ডিশন দিতে হবে না?
না পাইথনে না, জাভাতে লাগবে। জাভাতে প্রত্যেকটা কন্ট্রোল স্ট্রাকচারের পরে যদি কন্ডিশন থাকে তাহলে আপনি এটা দিতে হবে। তো তাহলে এখান থেকে আমি একটা ট্রু বা ফলস পাবো। এখন ওই চেক বক্সটা যদি টিক দেওয়া থাকে তাহলে ট্রু দিবে, আর ওই চেক বক্সটা যদি আনচেক থাকে তাহলে ফলস দিবে। ওকে, এখন আমার আই হ্যাভ এ কোশ্চেনস, ডু আই নিড 4 ইভেন্ট হ্যান্ডলার মেথড ফর অল 4 চেক বক্সেস? এটা তো আপনি একটা দিলেন শুধু অ্যাড বাটনের জন্য, এরকম তখন আপনার 4টা অন অ্যাকশনে 4টা মেথড লাগবে, নট নেসেসারিলি, নট নেসেসারিলি। এটা আপনি করতে পারেন। ওকে, এই জন্য আমি এটা নোটপ্যাডে রেখে দিলাম, এটা আপনি করতে পারেন। আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাই। তাহলে এটা সাবট্রাক্ট বাটন চেকবক্স, তাহলে ও তখন সাবট্রাক্ট বাটনকে চেক করবে, চেকবক্সটাকে চেক করবে, তাহলে সে সাবট্রাক্ট বাটনকে এনেবল বা ডিসেবল করবে। তাহলে এরকম 4টা মেথড আমি বানাতেই পারি 4টা চেকবক্সের জন্য ইন্ডিভিজুয়ালি। সেটা না করে আমি একটা কমন মেথড বানিয়ে ওই একটা মেথডকেই 4টা চেকবক্সে দিয়ে দিতে পারি। দ্যাট ইজ অলসো পসিবল। তাহলে সেটা যদি করি তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে ধরেন আমি বললাম যে চেকবক্স অন অ্যাকশন, স্পেসিফিক চেকবক্স না দিয়ে শুধু চেকবক্স অন অ্যাকশন, তাহলে এটা কমন হয়ে গেল। সো নাও হোয়াট উইল আই ডু? এটা আপনারা পারবেন আমি জানি, আমি এই কমনটা দেখাচ্ছি। তো তাহলে এখানে গিয়ে আমি এখন এখানে বলবো যে চেকবক্স অন অ্যাকশন, এই একই মেথড প্রত্যেকটা চেকবক্স আমি দিয়ে দেব। ওকে, মানে একই মেথড এক্সিকিউট হবে সব চেকবক্সের জন্যই। হ্যাঁ, আপনার একটা রেসপন্স যদি মাল্টিপল ইভেন্টের জন্য সেম হয় আপনি একই মেথড ইউজ করতে পারেন, সমস্যা কি? আমরা এতদিন যা করছি আলাদা আলাদা রেসপন্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের জন্য আলাদা আলাদা রেসপন্স, আলাদা মেথড তো লাগবেই। কিন্তু যদি এমন হয় যে সেম রেসপন্স, তাহলে আপনি একই মেথড বিভিন্ন ইভেন্টের জন্য হ্যান্ডলার হিসেবে ইউজ করতে পারেন। এখন এখানে কি একই রেসপন্স? না, কারণ বাটন 1 এড বাটন সাবট্রাক্ট বাটন আলাদা। তাহলে আমি একই মেথড তো এক্সিকিউট করতেছি, তাহলে আমাকে মেথডের মধ্যে ইফ এলস দিতে হবে। হ্যাঁ, এটা দেখাচ্ছি। তো তাহলে এটা আমরা কি করতে পারি? অর আপনি একটা কমন নিতে পারেন। তাহলে আমরা কি বললাম যে শুধু চেকবক্স অন অ্যাকশন। ওকে, ছোট হাতের সি। এখন আমার কাজ হইল এটাও করব, 4টাই এখানে দিব। সেটাও করতে পারেন। ওকে, তাহলে আপনার এই বারবার 4টা করে ইফ এলস হবে। এটাকে এখন অপটিমাইজ করতে পারেন। এখানে একটা ইভেন্ট আসে না, প্যারামিটারটা ইভেন্ট আসে, কিন্তু খেয়াল করেন এই যে ইভেন্ট, এই ইভেন্টটা হচ্ছে মাউস ক্লিক। আপনি এখন দেখতে পারেন যে ইভেন্টের সোর্স কে, ইভেন্টের সোর্স যদি অ্যাড বাটন চেকবক্স হয় তাহলে চেকবক্সের ওইটুকু করব। এলস ইফ ইভেন্টের সোর্স যদি সাবট্রাক্ট বাটন চেকবক্স হয়, তখন আপনি আসলে মার্চ করে ফেলতেছেন 4টা হ্যান্ডলার মেথডের কাজকে একটা হ্যান্ডলার মেথডে আপনি নিয়ে আসলেন, ওটাও পসিবল। বুঝতে পারছেন? যাই হোক, আমার ধারণা এটা আপনারা পারবেন। পারবেন না? আমি ইন্ডিভিজুয়াল গুলোতে করে ফেলি, মার্চটা আপনারা ট্রাই করেন বাসায়, ঠিক আছে? না পারলে পরে বলেন। হ্যাঁ, ও নোটপ্যাডের কোড, হ্যাঁ। আচ্ছা, এখানে কি ছিল দেখেন, এখানে কি ছিল, এখানে না একটা অ্যাড বাটনের জন্য, একটা সাবট্রাক্ট বাটনের জন্য। এটা হবে।
আবার আরো দুইটা আসবে, মাল্টিপ্লাই এর একটা, ডিভাইডের একটা। কিন্তু প্রবলেমটা কি, এটার প্রবলেমটা কি বলেন তো? এখানে যদি আমি এরকম চারটা দেই, দুইটা আছে আরো দুইটা যদি দেই, প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আমি শুধু অ্যাড প্রথম বক্সটা ক্লিক করছি, তো এইটুকু টেস্ট করলেই তো হয়, তাহলে পরের তিনটা টেস্ট আননেসেসারি। বা আমি শুধু সাবট্রাক্ট বক্সটা ক্লিক করছি, তাহলে এইটুকু করলেই তো হয়, তাহলে উপরের এইটুকু আর নিচের এইটুকু তো আননেসেসারি। আমি তো যখন যেটা চেক করবো ওইটা এনেবল ডিসেবল হবে, বাকি তিনটা আবার টেস্ট করার দরকার কি? আননেসেসারি হচ্ছে না? তো তখন আপনি যেটা করতে পারেন, আপনার এখানে ইভেন্ট হিসাবে কি আসছে, মাউস ক্লিক, এই যে যেটাই আসে, আপনার একটা ইভেন্ট আসছে না, ওই মাউস ক্লিকটা, মাউস ক্লিক করেন আর কি প্রেস করেন, মাউস এন্টার করেন, যেটাই করেন, আপনার যে ইভেন্টটাও কিন্তু মেথডে চলে যায়। ইফ ইউ নিড টু ট্রেস দ্য ইভেন্ট, আমাদের দরকার পড়ে নাই, কিন্তু এখন আমরা চাইলে এটা ইউজ করতে পারি। ওকে, এটা রিয়েল ইউজ আমরা পরে দেখবো, জাস্ট আমি আইডিয়াটা দিয়ে রাখছি। তাহলে এখানে আমার ইভেন্টটা আসলো, তাহলে আমি আসলে এইটা যদি নিয়ে কাজ করি, তাহলে বাকি তিনটা আমি করব কেন? এটা তো অপ্রয়োজনীয়। তাহলে আমি এখন ইভেন্টটাকে ট্র্যাক করতে পারি, ইফ ইভেন্টের গেট সোর্স আমাকে চেকবক্সটা দিবেন। ওকে, যদি ইকুয়াল টু কি হয়, অ্যাড চেকবক্স, তাইলে পরে আমি এইটা করব, বাকি তিনটা তখন হবেই না। তো এখানে গিয়ে আপনি আবার ওই একইভাবে এলস ইফ, যদি ইভেন্টের সোর্স যদি সাবট্রাক্ট চেকবক্স হয়, তাহলে দেখেন আমার এই তিনটা আননেসেসারিকে আমি অ্যাভয়েড করতেছি বারবার, বুঝাইতে পারছি? এটা আপনি করতে পারেন। ওকে, আর একটু অপটিমাইজ হবে। যাই হোক, আমি ইন্ডিভিজুয়াল দিয়ে করে দিই আপনাদের। তাহলে এখানে আমি ইন্ডিভিজুয়াল নামই দিচ্ছি, তাহলে অ্যাড চেকবক্স অন অ্যাকশন, এটা গেল অ্যাড না, এটা হবে ডিভাইড। ওকে, শেষেরটা যেহেতু, ওকে গেল, এইটা হবে মাল্টিপ্লাই, তার আগেরটা হবে সাবট্রাক্ট, আর তার আগেরটা হবে অ্যাড। তাহলে আমার কাজ শেষ। এখন আমার সেভ করে কন্ট্রোলার আপডেট করে কোডগুলো লিখে ফেলা, দ্যাটস ইট। তাহলে সেভ, নাও আপডেট কন্ট্রোলার। ওকে, কোডগুলো লিখে ফেলি। তাহলে এখানে আমি কি লিখবো, আর ডিভাইড বাটন অন, এই দুটো তো লিখিই নাই, আমি শুধু এখন চেকবক্স গুলো লিখি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমার কোড ছিল, কপি পেস্ট করে দিয়ে দিই, শেষ। আচ্ছা, চেকবক্স কি আমার আসছে এখানে, এফএক্স আইডি গুলা? ও, চেকবক্স ইম্পোর্ট করতে হবে। ওকে, অ্যাড বাটন চেকবক্স, চেকবক্সের নাম কি, নামটা ভুল আসছে মনে হয়, অ্যাড বাটন চেকবক্স। ওকে, অ্যাড বাটন চেকবক্স, হ্যাঁ স্পেলিং মিস্টেক ছিল। তো এইটাই আমি একই কাজ সবগুলোর মধ্যে দিয়ে দেবো, এটা হচ্ছে ডিভাইড বাটন। তাহলে এখানে আপনি বলেন ডিভাইড বাটন চেকবক্স। আপনার কোশ্চেনটা নিচ্ছি, এটা একটু শেষ করে নিই। তাহলে আপনি ডিভাইড বাটনকে আপডেট করবেন, মানে এনেবল ডিসেবল করবেন। ওকে, আর উপরে ছিল অ্যাড, এটা মাল্টিপ্লাই। ওকে, তাহলে মাল্টিপ্লাই চেকবক্স,
তাহলে মাল্টিপ্লাই বাটনকে এনেবল ডিসেবল করবেন। ওকে, আর এটা হবে আমার সাবট্রাক্ট। ওকে, ওকে, হোপফুলি উই আর ডান। তাহলে এখন এটাকে একটু টেস্ট করি। আচ্ছা, আমার অ্যাপ্লিকেশন ক্লাসের নাম কি? না, অ্যাপ্লিকেশন ক্লাস মানে যেটাতে মেইন মেথড থাকে, এই নামটা কেন আসছে? কারণ আমার ইনিশিয়ালি হ্যালো ভিউ হ্যালো কন্ট্রোলার ছিল, ওইটার সাথে মিলিয়ে এসে দিয়েছে। তো ওগুলো তো আমার জন্য ইরিলেভেন্ট, তাই না? আমি হ্যালো ভিউ রাখবই কেন? ডিলিট। ডামি ভিউ ডিলিট। তাহলে হ্যালো কন্ট্রোলার ইজ অলসো ডিলিট। ডামি কন্ট্রোলার ইজ অলসো ডিলিট। তাহলে আমার এখন আছে কি? অ্যারিথমেটিক ভিউ কন্ট্রোলার। তাহলে এখানে স্টার্ট মেথডে গিয়ে ওই নামটা আমাকে ঠিক করে দিতে হবে। আই হোপ এটা আমরা করছিলাম গত ক্লাসে, করা আছে। কিন্তু এই নামটা তো আমার পছন্দ না, এটা ইরিলেভেন্ট নাম। তাহলে আমি কি নাম দিতে পারি? এটা আমার প্রজেক্ট যদি আইরাস হয়, আমি বলতে পারি যে আইরাস অ্যাপ্লিকেশন ক্লাস, বা আপনি বলতে পারেন মেট্রো রেল অ্যাপ্লিকেশন ক্লাস। এখানে আমরা আপাতত দিয়ে রাখতে পারি মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। হ্যালো অ্যাপ্লিকেশন আবার কি? এটা তো রিলেভেন্ট না। তাহলে এই যে রিফ্যাক্টর রিনেম, তাহলে আমি বলতে পারি যে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। ফাইলের নাম কি? হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা। রিফ্যাক্টর করার সাথে সাথে ফাইলের নাম অলসো উইল বি আপডেটেড, মেইন অ্যাপ্লিকেশন ক্লাস ডট জাভা। ফাইল নেম হ্যাজ টু বি দ্য ক্লাস নেম। ওয়াই এই কোশ্চেন এখন করেন না, আই হ্যাভ টু এক্সপ্লেন 10 minutes ওয়াই। ওকে, বাট বলা যাবে কোনো এক সময়। সো লেটস রান ইট। তাহলে দেখেন এই যে বাটনগুলো এখন এনেবল ডিসেবল হচ্ছে না, তার মানে আমার চেকিংটা এই দুটো হচ্ছে। তার মানে স্পেলিং মিস্টেক হচ্ছে কোথাও, না হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ওকে, এই যে ঠিক আছে, ডান। ওকে, তাহলে এই প্রজেক্ট শেষ। আপনারা এখন সেলফ এক্সপেরিমেন্ট করবেন। নেক্সট প্রজেক্টে আসেন, ক্লোজ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই প্রজেক্টে কি একটা এফএক্সএমএল প্রজেক্টে কি কি ধরনের ফাইল থাকে আমরা যেগুলো ক্রিয়েট করি? এফএক্সএমএল ফাইলস আর জাভা ফাইলস। জাভা ফাইলসের মধ্যে আবার দুই ধরনের হয়, কি কি? মডেল ক্লাস এন্ড কন্ট্রোলার ক্লাস। আরেকটা ক্লাসের কথা আমরা ভুলে যাচ্ছি, অ্যাপ্লিকেশন ক্লাস। ওকে, এই যে অ্যারিথমেটিক অপারেশন, মডেল ভিউ কন্ট্রোলার, এখানে ভিউ আছে, কন্ট্রোলার আছে। হোয়ার ইজ দ্য মডেল? ইজ দেয়ার এনি মডেল ক্লাস? নো। সো আমরা এখন আরেকটা প্রজেক্ট করব যেখানে মডেল ক্লাস লাগবে। ওকে, সো ক্লোজ দিস প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্ট, আমি এটার নাম দিব কমপ্লেক্স নাম্বার অপারেশন উইথ অ্যারে। কমপ্লেক্স নাম্বার অপারেশন, বা ম্যাট্রিক্সও দিতে পারি। কোনটা দিব? ম্যাট্রিক্স দিব? এগুলো কিছুই কঠিন না। আমরা এখানে একটা ভিউ আর একটা কন্ট্রোলার লিখছি, আপনার 100টা ভিউ এর জন্য 100টা কন্ট্রোলার লেখা লাগবে, এবং সেই কন্ট্রোলার গুলো থেকে আবার 30টা মডেল ক্লাস ইউজ করতে হবে, তাদের মেথডকে কল করতে হবে। হ্যাঁ, কমপ্লেক্স দিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লেক্স নাম্বার অপারেশন উইথ ম্যাট্রিক্স, উইথ অ্যারে, সরি, সেকশন 4। এটা হচ্ছে আমার প্রজেক্ট। ক্রিয়েট ইট। নেক্সট, নো অ্যাডিশনাল লাইব্রেরি নিডেড, ক্রিয়েটেড। এতক্ষণ লাল ছিল, এখন লাল চলে গেল কেন? ওই ক্লাসগুলো বিভিন্ন লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে আনতে একটু সময় লাগছে, ওই জন্য। আচ্ছা, এটা আসছে সবার? আসছে কিনা? প্রথমে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ভিউ ডিলিট করেন,
হ্যালো ভিউ হ্যালো কন্ট্রোলার ডিলিট করেন আর হ্যালো অ্যাপ্লিকেশনকে রিনেম করেন। তো হ্যালো ভিউ আমি ডিলিট করে দিচ্ছি। আমার ওই যে হ্যালো কন্ট্রোলারে যেহেতু হ্যালো ভিউটা দেওয়া আছে এই জন্য ওটা ঝামেলা করতেছে। আমি এখানে নামটা চেঞ্জ করে দিব। কোথায়? হ্যালো অ্যাপ্লিকেশনে এখানে গিয়ে আমি বলে দিব কমপ্লেক্স নাম্বার অপারেশন ভিউ। ওকে, এখন আর ডিলিট করতে মানে একটা বাইন্ডিং ছিল তো, বলছো তুমি ডিলিট করতে যাচ্ছ, এখানে বলতেছো এটাতে স্টার্ট করবা, এখন নামই চেঞ্জ করে দিয়েছি। সো নাও ইউ ক্যান ডিলিট। Okay, and also delete the hello controller, irrelevant, and also rename the hello application. Refactor, rename. তাহলে main application class. এটা করে ফেলেন, করেন। সবার শেষ? ওকে, ভিউ। হ্যাঁ, আমার কাজ কি? হ্যালোতে ক্লিক করে ওয়েলকাম টু যাবে, ওটা আমার এখানে কাজ কি? ওটা ডিফল্ট ডেমো হিসাবে আসে, ওটা তো আমার প্রজেক্টে এটার কি কাজ? আমি নিজের এফএক্সএমএল বানাবো, তাই না? ওর এফএক্সএমএল ওটা আমার জন্য ইরিলেভেন্ট। আমরা একটা এফএক্সএমএল বানাই আগে, এই যে রিসোর্স ফোল্ডারে নিউ এফএক্সএমএল, এটার নাম দিতে পারি কমপ্লেক্স নাম্বার। করেন, করতেছেন না কেন? আপনি খালি দেখেন কেন? তাহলে আপনি তো 3 দিন ধরেই জানেন ওইটা তো সমস্যা, তারপরে ওখানেই বসতেছেন কেন? ল্যাপটপ আনেন নাই কেন? করেন, তাহলে তো লাভ হবে না। আপনি পরীক্ষার সময় মিড ফাইনাল তো স্ট্রাগল করবেন। হ্যাঁ, করেন। নেক্সট ক্লাসে মেক শিওর যে প্রবলেম সলভ। কমপ্লেক্স নাম্বার অপারেশন ভিউ। আপাতত অ্যাঙ্কর পেন, পরেরটা পরে দেখা যাবে। কন্ট্রোলার ক্লাসের নামটা এখানে চেঞ্জ করে দেই, শুধু কন্ট্রোলার কিওয়ার্ডটা দিয়ে দেন XML এর কোডে, and create the controller, right click, make controller, update controller, so controller created, done. তাহলে blank fxml and the blank controller is ready. ওকে, আর এটাই এখন আমার এই যে fxml এর নামটা, এটাই আমার মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে দেয়া আছে। ওকে, ডান। এখন কমপ্লেক্স নাম্বার, is it an integer? Complex, can you give me an example of complex number? 1 plus 3i, এটাকে একটা ইন্টিজারে রাখা যাবে না। তাহলে কমপ্লেক্স নাম্বার cannot be represented using primitive types. তাহলে এটা টাইপ কি? স্ট্রিং। কমপ্লেক্স নাম্বার স্ট্রিং হলে আপনি কমপ্লেক্স নাম্বার অ্যাড করবেন কিভাবে? আপনি নিজের টাইপ বানাবেন কমপ্লেক্স নাম্বার, ক্লাস কমপ্লেক্স নাম্বার। Now complex number will become a type. সেটা আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আমরা এখানে ক্লাস বানাবো। তাহলে দ্যাট ইজ এ মডেল ক্লাস। স্টুডেন্ট নামে কোনো টাইপ আছে প্রিমিটিভ? না। তাহলে আপনার যে ইনফরমেশন, আইডি, নেম, সিজিপিএ, ফোন নাম্বার, মেজর, মাইনর, এগুলো দিয়ে আমি একটা ভেরিয়েবল বানাইতে চাই, তাহলে একটা স্টুডেন্ট টাইপ লাগবে না? So I'll create student class. তাহলে কমপ্লেক্স নাম্বার বলে কোনো টাইপ তো নাই। In mathematical notation it's a number, but in programming language there is no such type. So I'll create my own type. So I'll create my class. Class key gives the developer flexibility to create their own type. Every class is a type. আপনি string variable declare, string তো একটা ক্লাস, বাট স্ট্রিং ক্লাস লাইব্রেরিতে অ্যাভেলেবল। কমপ্লেক্স নাম্বার নামে কোনো ক্লাস লাইব্রেরিতে নাই, সো আমি বানাবো আমার প্রজেক্টে। যে ক্লাসগুলো লাইব্রেরিতে অলরেডি আছে, বাটন, টেক্সট ফিল্ড, এই ক্লাসগুলো এফএক্স লাইব্রেরিতে অলরেডি দেয়ার, কিন্তু কমপ্লেক্স নাম্বার নামে কোনো ক্লাস কোথাও নাই। সো আইল ক্রিয়েট ইট অ্যাজ এ মডেল ক্লাস ইন মাই প্রজেক্ট, বিকজ কমপ্লেক্স নাম্বার ইজ মাই ডেটা। Complex number class is not to control an fxml, to represent my data.
So it's a model class. বোঝা গেল? So now কন্ট্রোলার ক্লাসটা যে ফোল্ডারে আছে সেখানেই আপনি করতে পারেন, পরে আমরা আস্তে আস্তে প্যাকেজিং এ যাব, আপাতত এখানেই করি। সো নিউ জাভা ক্লাস, খেয়াল করেন, নিউ জাভা ক্লাস, হোয়াট উইল বি দ্য ক্লাস নেম? কমপ্লেক্স নাম্বার। নাও অ্যাজ এ ক্লাস আমরা এটাকে ক্রিয়েট করব। নাও বুম, কমপ্লেক্স নাম্বার ক্লাস ইজ রেডি। হোয়াট শুড বি দ্য ফিল্ড অফ কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বারের ডাটা কি? আপনি বললেন 1 + 3i, what is 1? But what it represent in the context of complex number? Yes, real value. And what is 3? So you need to integer real, imaginary. ঠিক আছে? Are you following? হ্যাঁ, এই যে লিখলাম, ক্লাস বানিয়েছেন না ক্লাস বানাতে পারেননি? তো দুইটা ফিল্ড দেন। আপনি যখন স্টুডেন্ট ক্লাসে ফিল্ড কি রাখবেন? আইডি, নেম, সিজিপিএ, মেজর, মাইনর। তো এখানে ফিল্ড কি? রিয়েল এন্ড ইমাজিনারি। মেক সেন্স? এই জায়গাটাতে একটুখানি ঘাটতি থেকে গেল, বলেন আজকের ডিসকাশন থেকে। ওকে, এটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে হোল নাম্বার রাখবেন, যদি ফ্র্যাকশন অ্যালাউ করেন ফ্লোট দেন, সমস্যা নেই। এখানে একটুখানি মিসিং আছে, কি সেটা বলেন? ক্লাসের শুরুতেই যেটা নিয়ে আমরা কথা বললাম, টেক্সট ফিল্ড ক্লাস নিয়ে আমরা এত কিছু বললাম, আপনার সিজিপিএ ক্যালকুলেশন নিয়ে এত কিছু বললাম। টিপিক্যাল সেটআপ কি? ফিল্ড শুড বি প্রাইভেট। তাইলে আমি বলবো private. So now complex number class has two fields. আচ্ছা, ক্লাসটা কিন্তু আবার পাবলিক। ক্লাস পাবলিক করার মানে কি? আমি লাইব্রেরি থেকে অনেক ক্লাস ইউজ করি না, those classes are not part of my project, so those classes are not inside my project. ওগুলো লাইব্রেরিতে আছে, I import them. So if the class is not public, I cannot import a class. তো এই জন্য ক্লাসগুলো টিপিক্যালি পাবলিক হয়, যাতে চাইলে এগুলোকে লাইব্রেরিতে রাখা যায়, যার দরকার সে আবার ওটা ইম্পোর্ট করে নিতে পারবে, ফিউচার ডেভেলপার। তো আমরা টিপিক্যাল সেটআপ হচ্ছে ক্লাস উইল কিপ পাবলিক, fields will keep private, and methods will keep again public. Can there be variations? Yes, of course, but we are not talking about that at this moment. Those are contextual variations, so we need to understand the context. Typical setup হচ্ছে এটা। ওকে, এখন এই রিয়েল ইমাজিনারি কে তো আমি অ্যাক্সেস করতে পারবো না বাইরে থেকে, I need greater and setup. আপনার গ্রেড গুলো প্রাইভেট কেন স্টুডেন্ট ক্লাসে? যাতে উনি গিয়ে আপনার গ্রেড এ কে মাইনাস করে দিতে না পারে আপনার অজান্তে। আপনার নিজস্ব মেথড আছে, পাবলিক মেথড, ক্যালকুলেট সিজিপি, ওইটা ইউজ করতে হবে ওনাকে। তাহলে আপনার মেথড আপনার প্রাইভেট ফিল্ড প্রসেস করবে। আমি বাইরে থেকে আপনার প্রাইভেট ফিল্ড যাতে ইউজ করতে না পারি, ওই জন্য ওটা প্রাইভেট। To prevent unauthorized, unsolicited access. Doesn't mean it's forbidden. I can use your data আপনার মেথডের মাধ্যমে, আপনার পাবলিক মেথডকে ইউজ করে, নট ডাইরেক্ট। এখন ধরেন আমার একটা ক্রেডিট কার্ড আছে মানি ব্যাগে, এই ক্রেডিট কার্ডটা কি আমার প্রাইভেট ইনফরমেশন না? আপনি যদি আমার ক্রেডিট কার্ড নাম্বার, তারপরে ডেট অফ এক্সপায়ারি, হ্যাঁ, সিসিভি, এগুলো যদি পান, তাহলে তো আপনিও এটা অনলাইনে আমার ক্রেডিট কার্ডটা ইউজ করে ফেলতে পারেন। তাহলে এটা কি আমার প্রিভেন্ট করতে হবে না? এখন does that mean my brother is not allowed to use my card? No, he is my brother, so তার যদি কোনো বিপদ হয় আমি তো তাকে হেল্প করতেই পারি, but I will not give the card details to him. He has to use my method. সে তখন আমাকে বলে যে ভাইয়া আমাকে একটু এই পারচেজটা করে দাও,
তাহলে সে তখন বলবে যে skd ডট পারচেজ থ্রু দারাজ। তাহলে এই পারচেজ থ্রু দারাজ হচ্ছে skd নিজস্ব মেথড। সে তার কার্ড ইনফরমেশন, প্রাইভেট ইনফরমেশন ইউজ করে দারাজ থেকে পারচেজ করে দেবে। তাহলে আমার ভাই হচ্ছে অন্য ক্লাসের একটা মেথড, সে আমার মেথড ইউজ করতেছে, কিন্তু সে কিন্তু আমার কার্ড নাম্বার, ডেট অফ এক্সপায়ারি, সিসিডি এগুলো সে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ ওগুলো প্রাইভেট। ওগুলো আমার যে নিজস্ব মেথড আছে পারচেজ ফ্রম অনলাইন বা দারাজ, এই মেথডটা আমারই মেথড, আমার কার্ড প্রাইভেট ডাটা ইউজ করে তার পারপাসটা সার্ভ করে দিচ্ছে। That is the reason, philosophy of keeping your data, encapsulation and data hiding. Okay? তাহলে আমার এখন গেটার সেটার লাগবে, আমার ভাইকে যদি ইউজ করতে দিতে চাই তাহলে তো আমার একটা মেথড থাকতে হবে যাতে সে আমার কল করতে পারে। আমি যদি ভাইয়ের সাথে যোগাযোগ কাট অফ করে দেই, ওর ফোন ধরি না, কথা বলি না, তাহলে তো আর সে আমার কার্ড ইউজ করবে কোত্থেকে? তাহলে আমার পাবলিক মেথড রাখতে হবে। এটা আমি টাইপ করে মেথড বানাইতে পারি, যেটা এখানে দেখানো হয়েছে। এই যে এখানে এইভাবে আমি টাইপ করতে পারি অথবা অটো জেনারেট করতে পারি। ওকে, সো স্ট্যান্ডার্ড মেথড ক্যান বি অটো জেনারেটেড। সো জাস্ট হ্যাভ এ লুক। তাহলে আমি এখানে কি করব, রাইট ক্লিক, জেনারেট। কি জেনারেট করব, গেটার না সেটার না বোথ? বোথ করে ফেলেন। ফর বোথ দ্য ফিল্ডস সিলেক্ট করেন, বুম, গেটার সেটার জেনারেটেড। তাহলে দেখেন ফিল্ডের নাম কি ছিল, গেটার মেথডের নাম কি, গেট রিয়েল। রিটার্ন করে কাকে, ফিল্ডের ভ্যালুটাকে। রিটার্ন টাইপ ফ্লোট। সেটার মেথডের কাজ কি, রিয়েলের নতুন ভ্যালু সেট করা। তাহলে প্যারামিটার হিসাবে সে নতুন ভ্যালুটা পাচ্ছে, সেটা সে সেট করে দিচ্ছে। ওকে, মেক সেন্স? কি বলবো বলেন? আমি অ্যাড্রেস আপডেট করতে চাই, অ্যাড্রেস তো প্রাইভেট ফিল্ড। আমি মানে বাইরের একটা ফাংশন থেকে একটা অবজেক্টের অ্যাড্রেস আপডেট করতে চাই, তাহলে অ্যাড্রেস তো প্রাইভেট ফিল্ড, তাইলে আমাকে সেটার মেথড ইউজ করতে হবে, পাবলিক মেথড সেট অ্যাড্রেস। তাহলে সেট অ্যাড্রেসের প্যারামিটার হিসেবে নতুন অ্যাড্রেসটা সাপ্লাই দিতে হবে। তাহলে আমার নতুন রিয়েলের জন্য রিয়েলের ভ্যালুটা সাপ্লাই দিতে হবে, নতুন একটা ফ্লোট, ওইটা দিয়ে আপডেট হবে রিয়েলটা। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, ইন্টারেস্টিং। দেখেন, একটু কষ্ট করে দেখেন। Okay. Now, what we are doing in this method? What we are doing in this method? এই মেথডের কাজ কি? So, whenever you see a method start with the keyword get, বুঝে নেবেন যে এটা একটা getter method. That is the industry norm. If a method name starts with set, বুঝে নেবেন এটা একটা setter method. পরের অংশটুকু হচ্ছে ফিল্ডের নাম। আপনি ক্লাসের ভিতরে না ঢুকেও বলে দিতে পারেন যে এটা ফিল্ডের নাম, বিকজ গেট অমুক, সো অমুক হচ্ছে ফিল্ডের নাম, সেট তমুক, তমুক হচ্ছে ফিল্ডের নাম। ওকে, তাহলে এটা একটা সেটার মেথড, and this setter method is trying to set the new value to the field called CGPA. Now what is the parameter? The new value. তাহলে নিউ ভ্যালুটা ফিল্ডে চলে যাবে। ওকে, is there any problem? No. Good. এখন I have declared an integer here with the name ID. তার মানে আমি এই 4 বাইটের জন্য একটা নাম দিয়েছি ID. Now can I declare it again? প্রাইভেট দিলাম। Can I redeclare?
Can I do it or not? Can we do it? Why not? So একে নামে ডিক্লেয়ার করলে সমস্যা কি? কিন্তু সেম নেম দিলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হয় এটা আমরা জানি, বাট প্রবলেমটা কেন? বিকজ দ্য নেম রিপ্রেজেন্টস এ 4 বাইট মেমোরি। তাহলে একই নাম দিয়ে তো আপনি দুইটা মেমোরিকে রিপ্রেজেন্ট করতে পারেন। উইদিন সেম স্কোপ, দ্য ক্যাভিয়ার ইজ হিয়ার। উইদিন সেম স্কোপ you cannot use a name to represent multiple memory. So এখানে এটা allowed না, না allowed না। যেমন আপনার নাম কি? জ্যোতি। ওকে, জ্যোতি লোকজনকে হেল্প করতেছে ইন্টেলিজেন্স নিয়ে যাদের প্রবলেম আছে জ্যোতির সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম। ওকে, এখন ধরেন আপনার নাম জ্যোতি। সো ইফ আই আস্ক ইউ, Jyoti, what is your address? Will you respond or not? Yes. Now, ওনার নামও জ্যোতি। এখন যদি বলি জ্যোতি, what is your address? Who will respond? Whom I am trying to communicate? That's an issue. তো তাহলে আপনারা একই স্কোপের মধ্যে আছেন, সেম ক্লাসরুম, and that's a conflict. That's not allowed. তাহলে আমাকে কনফ্লিক্ট যাতে না হয়, একজনকে বলতে হবে বড় জ্যোতি, ছোট জ্যোতি, জ্যোতি 1, জ্যোতি 2। হ্যাঁ, আপনি ভ্যালুর কথা বলতেছেন, আমি ভেরিয়েবলের নামের কথা বলতেছি। ভেরিয়েবলের নাম তো আইডি, ভেরিয়েবলের নামের কথা বলছি। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ভ্যালু, কন্টেন্ট। আই এম নট টকিং অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি, আই এম টকিং অ্যাবাউট দ্য নেম অফ দ্য মেমোরি। সো এখন জ্যোতির অ্যাড্রেস তো কন্টেন্ট, ওনার কন্টেন্ট আলাদা, কিন্তু যেহেতু দুইটা নাম এক, সেম স্কোপ, ইট ইজ নট অ্যালাউড। কিন্তু উনি এখানে জ্যোতি, পাশের বিল্ডিং এ সোশিওলজির ক্লাস আরেকজন জ্যোতি। ইজ দেয়ার এনি প্রবলেম? নো। সো দে বিলংস টু 2 ডিফারেন্ট স্কোপ। সো তখন কিন্তু এখানেও একটা জ্যোতি ডিক্লেয়ার করা যাবে, ওখানেও একটা জ্যোতি ডিক্লেয়ার করা যাবে, নো প্রবলেম, বিকজ স্কোপ ইজ ডিফারেন্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাকে বলেন, হোয়াট ইজ দ্য স্কোপ অফ এফ? স্কোপ মানে কি? কোন জায়গা থেকে এটাকে ইউজ করা যাবে। তাহলে এই এফটাকে কোন জায়গা থেকে বা কতটুকু জায়গা থেকে ইউজ করা যাবে? হোয়াট ইজ দ্য টেরিটরি অফ দিস এফ, যেখানে এফ অ্যাভেলেবল? অনলি দিস মেথড, এর বাইরে এফ অ্যাভেলেবল না। কেন? all the parameters and whatever you declare inside, for example int val, local to the method. তাহলে f and val are local to the method. এদের accessibility only inside the set CGPA method, এর বাইরে এদেরকে পাওয়া যাবে না। But what is the territory of ID? No, it's a private field. Anything, any private member, the accessibility is only inside the class. What is the territory of ID? Student class. তার মানে এখানেও কিন্তু ID available. বুঝতে পারছেন? এখানেও ID available, এখানেও ID available, পুরো ক্লাসে ID available, কিন্তু ক্লাসের বাইরে available না, যেহেতু এটা প্রাইভেট। মেক সেন্স? এখন খেয়াল করেন, ইম্পর্টেন্ট জিনিস, এটা কি ঠিক করলো নাকি? ঠান্ডা বেরোচ্ছে? ওকে, এখন দেখেন এখানে কি হচ্ছে, এই লাইনটাতে কি হচ্ছে একটু বলেন, দেখে বলেন, চিন্তা করে। হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস লাইন? সেট CGPA receives the new value f, which is assigned to the field, to update the field. Agree or disagree? Okay. attendance
অসুবিধা নাই, আপনার 10-11টা পর্যন্ত অ্যাবসেন্ট হলেও আপনি উইথড্র হবেন, অ্যাটেন্ডেন্সে কোনো মার্ক নাই ওইটা নিয়ে। আপনি যদি উইথড্র হয়ে যান সেটা অন্য জিনিস, 2-4-5টা অ্যাবসেন্ট হইলে আপনার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমার ফিল্ডের প্যারামিটারের নাম কি? আচ্ছা, এখন ধরেন এটা যদি এফ না হয়ে প্যারামিটারের নাম সিজিপিএ হতো, তাহলে আমি কি লিখতাম? সিজিপিএ ইকুয়াল টু সিজিপিএ। তাহলে কি আমি বলতে পারতাম যে প্যারামিটার ভ্যালু ইজ ইউজড টু আপডেট দ্য ফিল্ড সিজিপিএ? দুইটার নামই সিজিপিএ। স্টেটমেন্ট ওয়াইজ ইট ইজ টেকনিক্যালি কারেক্ট, নো সিনট্যাক্স এরর। কিন্তু আমার চাওয়া হচ্ছে ডান পাশেরটা কম্পাইলার উইল ট্রিট অ্যাজ প্যারামিটার, বাম পাশেরটা কম্পাইলার উইল ট্রিট অ্যাজ ফিল্ড। এটা হচ্ছে আমার চাওয়া। আমার চাওয়া পাওয়ায় কম্পাইলারে কিছু যায় আসে না, না, কারণ স্কোপ আলাদা। সেম স্কোপ হলে সে বিল্ডই করতে দিত না, এরর, কিন্তু স্কোপ তো আলাদা। এই সিজিপিএটাকে আমি ডিক্লেয়ার করেছি লোকাল হিসাবে, আর এটা তো ফিল্ড, সো দুইটা আলাদা স্কোপ। কিন্তু প্রশ্ন হলো এটাকে সে প্যারামিটার আর এটাকে ফিল্ড হিসেবে ট্রিট করবে কিনা। যদি করে আমাদের পারপাস সার্ভ, বাট উইল ইট ডু দ্যাট? না, কনফিউজিং না। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার বাসার কম্পাউন্ডে বিকালবেলায় বাচ্চারা খেলাধুলা করে, ঠিক আছে? সো কিডস আর প্লেইং। এখন যদি ওখানে আর্থকুয়েক হয়, কাকে আমি আগে বাঁচাবো? নিজের বাচ্চাকে না প্রতিবেশীর বাচ্চাকে? সো হু উইল গেট হায়ার প্রায়োরিটি ফর টু মি ইন কেস অফ ইমার্জেন্সি? মাই ওন। তাহলে হোয়াট এভার ইজ মাই ওন উইল গেট দ্য হায়ার প্রায়োরিটি। মেথডের কাছে ওন কোনটা? লোকালটা। তাইলে সে প্যারামিটার নিজেকে নিজে আপডেট করবে, ও নিজেকে নিজে আপডেট করবে, এটার মধ্যে কিছুই যাবে না। তাহলে কম্পাইলারকে বোঝাইতে হবে যে ভাই এটা তোমার নিজের ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে ফিল্ড। তাহলে কিভাবে বোঝাবো? দিস ডট সিজিপিএ। তাহলে দিস অবজেক্টের কারেন্ট অবজেক্টের মেম্বার সিজিপিএ, মেম্বার মানে ফিল্ড অথবা মেথড। এখন সে নাম এক হলেও বুঝবে এটাতে কিছু বলা নাই, তাহলে যেটা হায়ার প্রায়োরিটি, তাহলে আমার নিজের যেটা। কিন্তু যদি এটা, বুঝতে পেরেছেন? কিন্তু যদি এটা এফ হইতো, দিস ডট সিজিপিএ দিলেও হইতো, না দিলেও হইতো, তখন আমার কোনো কনফ্লিক্ট রিজলভ করতে হচ্ছে না। একটা সিজিপিএ হুইচ ইজ ফিল্ড। কিন্তু নেমের ক্ষেত্রে ফিল্ডের নামও নেম, প্যারামিটার নামও নেম, তখন কিন্তু আমাকে দিস ডট দিতে হবে। ওকে, আমি যখন গেটার সেটার অটো জেনারেট করি, তখন আমার এই যে ফিল্ডের নাম, র্যান্ডম নাম না নিয়ে ফিল্ডের নামগুলোকে সে প্যারামিটার হিসেবে ইউজ করে, এন্ড দ্যাট ইজ ওয়াই সে দিস ডট দিয়ে এটাকে রিজলভ করে। ঠিক আছে? তাহলে গেটার সেটার হয়ে গেল। এখন আমার সময় যেহেতু কম, আমি শুধু ভিউটা ডিজাইন করি। এখন আমরা কি করতে চাই এখানটাতে? আমরা এখানে এখন আমাদের ভিউটাকে আপডেট করব। সো লেটস গো দেয়ার, ওপেন ইন সিন বিল্ডার। এখন আমি কমপ্লেক্স নাম্বারের জন্য কি ইনপুট নিতে হয়? রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার। তাহলে একটা টেক্সট ফিল্ড, ওকে, তারপর ধরেন একটা লেভেল, enter real value, and then I can duplicate, enter imaginary value. Okay, done. এখন আপনি আমাকে বলেন, the previous project what we did, arithmetic operation. So all the operations are binary operator. How many inputs are needed for them?
ট্রু অনলি। কিন্তু এখানে আমি অ্যাড করব কাকে? রিয়েল এর সাথে তো আর ইমাজিনারির কোনো অপারেশন হবে না, একটা কমপ্লেক্স নাম্বারের সাথে আরেকটা কমপ্লেক্স নাম্বারের অপারেশন হবে। এখন আমি মাল্টিপল কমপ্লেক্স নাম্বার নিয়ে যদি কাজ করতে চাই, আমি যদি 3টা কমপ্লেক্স নাম্বার ইনপুট দিতে চাই, তাহলে আমার 6টা টেক্সট ফিল্ড লাগবে। আমি যদি 15টা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে চাই, 30টা টেক্সট ফিল্ড লাগবে। ইজ ইট রিয়েলিস্টিক? আমি যদি 100টা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার 200টা টেক্সট ফিল্ড লাগবে। ইজ ইট ফিজিবল? আর রান টাইমে আমি টেক্সট ফিল্ড বসাবো কিভাবে? তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন if you want to deal with multiple? তাহলে ইনপুট নেওয়ার জন্য কয়টা টেক্সট ফিল্ড লাগবে আপনার? না, আপনি ডিজাইন করার সময় তো বসায় দিতে হবে টেক্সট ফিল্ড। কয়টা দিবেন এখানে? আপনি তো এখন ডিজাইন করতেছেন, আপনি তো রান করতেছেন না। আমার যদি 15টা লাগে, আপনি 10 টেক্সট ফিল্ড কয়টা দিবেন? রিয়েল আর ইমাজিনারি, এটা ধরেন প্রথম কমপ্লেক্সের ইনপুট দিলেন, ঠিক আছে? ধরেন আপনি বললেন যে 1 + 3i। এখন সেকেন্ড কমপ্লেক্স নাম্বার ইনপুট কোথায় নেবেন? আরো 2টা টেক্সট ফিল্ড দিবেন? তাহলে এই 2টার মধ্যেই হবে, যতগুলা হোক, 2টা হোক 200টা হোক, এই একটার মধ্যে আমি ইনপুট দেব। তাইলে এটাকে অ্যাকুমুলেট করতে হবে। জিনিসটা বুঝেন, আমি এখানে একটা ইনপুট দিয়েছি, কিসের ইনপুট এটা? আর এই 2টা ভ্যালুতে কি হবে? কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি হবে। আমি আবার যদি ইনপুট দেই 441 - 3i, তাহলে এটা আরেকটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি হবে। আগেরটা কই? কোথায় গেছে? হাওয়ায় গেছে? ওটা আপনাকে লাগবে না, ইউজ করতে হবে না, তো এটা তো আপনাকে স্টোর করে রাখতে হবে। কোথায় রাখবেন? ডিক্লেয়ার করে যদি রাখি কোডের মধ্যে, একটা রাখলে তো একটা রাখা যাবে, যদি 25টা লাগে। আরে রুট চালাল আগেরটা তো ওভাররাইড হয়ে যাচ্ছে, আপনার প্রত্যেকটা অবজেক্টই তো রাখতে হবে। সো ইউ হ্যাভ টু ইউজ অ্যান অ্যারে অফ অবজেক্টস, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা বাটন নিয়ে আসবো, ডিজাইনটা করে শেষ করে দিই। আমরা এখন কোড করব না, জাস্ট ডিজাইনটা, তাহলে ইউ ক্যান থিঙ্ক অফ ইট। আরো আস্তে আস্তে মজা লাগবে, কমপ্লেক্সিটি বাড়বে, ক্লাস মিস করা যাবে না। তাহলে এখানে আমরা বললাম যে add a new complex number object to complex ARR। তাহলে কমপ্লেক্স নাম্বারের একটা অ্যারে কমপ্লেক্স ARR, এটার মধ্যে কমপ্লেক্স নাম্বার অবজেক্ট হিসাবে অ্যাড করব। এখন টেক্সট বেশি হয়ে গেছে, র্যাপ টেক্সট করে দিয়ে সেন্টার করে দিলাম, শেষ। এখনই বুঝবেন। আমি এখানে বললাম 1 + 2i, এই বাটনটা ক্লিক করলে কি হবে? একটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি করবে, যা রিয়েল এর ভ্যালু, 2টা ফিল্ড আছে কিন্তু রিয়েল এর ইমাজিনারি, তাহলে রিয়েল এর ভ্যালুতে যাবে 1 আর ইমাজিনারি ভ্যালুতে যাবে 2, ফিল্ড অবজেক্ট তৈরি হবে। সেই অবজেক্টটা একটা কমপ্লেক্স নাম্বার অ্যারেতে ঢুকে যাবে। আপনি একটা ইন্টিজার অ্যারেতে কি রাখতে পারেন? 10টা ইন্টিজার রাখলেন ধরেন। যদি একটা স্ট্রিং এর অ্যারে হয়, কি রাখলেন? স্ট্রিং কি? অবজেক্ট। তো স্ট্রিং এর অবজেক্ট যদি স্ট্রিং অ্যারেতে রাখতে পারেন, কমপ্লেক্স নাম্বার অবজেক্ট কমপ্লেক্স নাম্বার অ্যারেতে রাখতে পারবেন না কেন? স্ট্রিং ও একটা ক্লাস, কমপ্লেক্স নাম্বার একটা ক্লাস। না না না, অবজেক্ট ওগুলো তো ফিল্ডের মধ্যে থাকবে, 1 আর 3 তো ফিল্ডের মধ্যে আছে। ওইটা পরে আপনি দেখাবেন কিভাবে, সেটা অন্য জিনিস। আপনার আইডির ভ্যালু, আমি যদি এখন বলি যে একটা অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট, ফিল্ড আইডি, তাহলে romana.id 1 2 3 4 5 6 7, romana.name রুমানা হোসেন, romana.cgpa 3.28 বা 3.56, এগুলো ভ্যালু হিসাবে আছে। কিন্তু আমি যখন রুমানাকে প্রিন্ট করব, তখন সে সাজিয়ে গুছিয়ে দেখাবে
যে আইডি ইকুয়াল টু 12357 কমা স্পেস নেম ইকুয়াল টু রুমানা হোসেন কমা স্পেস সিজিপি ইকুয়াল টু 3.58। আমি কিভাবে ডাটাগুলোকে সাজিয়ে আউটপুটে দেখাচ্ছি সেটা তো অন্য জিনিস। মূল উদ্দেশ্য হলো ডাটাটাকে হোল্ড করা। তাহলে এখানে আমার ডাটা হচ্ছে 1 আর 2, রিয়েল অ্যান্ড ইমাজিনারি। তাহলে এটা কমপ্লেক্স নাম্বারের ফিল্ডের মধ্যে হোল্ড করব। তাহলে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করলে একটা কমপ্লেক্স নাম্বার অবজেক্ট তৈরি হবে, অ্যারেতে ঢুকে যাবে, এই দুটো ক্লিয়ার হয়ে যাবে। এর পরেরটা আমি দিলাম 3 and 4। তাহলে এইভাবে আমি যতগুলো খুশি অ্যারেতে আমি অবজেক্ট অ্যাড করতে পারি। এখন আমার এখানে আরো নোট থাকবে টু ট্রিগার দ্য অপারেশন, যে অ্যাড এন্ড শো কমপ্লেক্স নাম্বার, ওকে, বা অ্যাড কমপ্লেক্স নাম্বার উইথ নেগেটিভ রিয়েল অনলি, বা অ্যাড কমপ্লেক্স নাম্বার উইথ নেগেটিভ ইমাজিনারি অনলি। আপনি তখন অ্যারে থেকে বেছে বেছে সাবসেট তৈরি করে অপারেশন অ্যাপ্লাই করতে পারেন। শো অল কমপ্লেক্স নাম্বার, তাহলে এই অ্যারেতে যে কয়টা কমপ্লেক্স নাম্বার আছে সবগুলোকে এক লাইন লাইন করে দেখাবে, 1 + 2i 3 + 5i এটসেট্রা। তাহলে এখানে আমাদের ডিজাইনে আরো কিছু জিনিস আসবে। তাহলে কমপ্লেক্স নাম্বার অপারেশন কি কি করছেন আপনারা ম্যাথ ক্লাসে, ম্যাথ কোর্সে? ম্যাট্রিক্স অপারেশন কি কি করছেন? ওটা তো ম্যাট্রিক্সের টাইপ বলতেছে, অপারেশন ওটাতে কি কি করেন? ওটাতে আপনি লিনিয়ার ইকুয়েশন সলভ করেন, তাই? হ্যাঁ, কিন্তু বেসিক ম্যাট্রিক্স অপারেশন কি? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট, ইনভার্স। তাহলে ম্যাট্রিক্স ক্লাসের এগুলো হবে মেথড। থার্ড প্রজেক্ট আমরা করব, এটা তো সেকেন্ড প্রজেক্ট। থার্ড প্রজেক্টে আমরা ম্যাট্রিক্স করব। তাহলে ম্যাট্রিক্স ক্লাসের মেথড কি হবে? অ্যাড ম্যাট্রিক্স, সাবট্রাক্ট ম্যাট্রিক্স, মাল্টিপ্লাই ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, find determinant of the matrix, okay, inverse matrix, হ্যাঁ, চেক আইডেন্টিটি, হ্যাঁ, তারপরে ম্যাট্রিক্সটা আপনারই কিনা, ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা, চেক ডায়াগোনাল, ওকে। এরকম আপনি ম্যাট্রিক্স রিলেটেড অপারেশনস এর জন্য মেথড অ্যাড করেন, পাবলিক মেথড। আর ম্যাট্রিক্সের ভেতরে ফিল্ড কি থাকবে? কমপ্লেক্স নাম্বারের ফিল্ড কি? এই দাঁড়ান, শেষ করব। কমপ্লেক্স নাম্বারের ফিল্ড কি? ম্যাট্রিক্স ক্লাস হইলে ওটার ফিল্ড কি হতো? 2D array, rows and columns তো দুইটা ইন্টিজার, নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলামস। ওটা আপনার দরকার নাই, আপনি অ্যারে থেকেই ক্যালকুলেট করতে পারবেন অ্যারেতে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। সো ম্যাট্রিক্স ক্লাসের ফিল্ড হিসাবে ইউ নিড এ 2D অ্যারে। আমি দুই একটা দেখাবো, বাকিরা আপনারা করবেন। আপনার কাজ তো আসলে শেখা, টেকনোলজিটা মানে জাভাটাকে কিভাবে ইউজ করতে হয়, অবজেক্ট ওরিয়েন্টেশনের দিকে আস্তে আস্তে যাওয়া। আলটিমেটলি আপনাকে আপনার কোর্স প্রজেক্টে এগুলো সব অ্যাপ্লাই করতে হবে। আপনার টপিক কি? হ্যাঁ, তাহলে ডোনার আপনার একটা ক্লাস হতে পারে, তাই না? তারপরে ইন্টারপোল রিপ্রেজেন্টেটিভ আপনার একটা ইউজার হতে পারে, হ্যাঁ, তার ফরেন এনজিওর লোকজন আপনার ইউজার হতে পারে, তাই না? তাহলে আপনার এই ডোনার একটা পাবলিক ক্লাস ডোনার। এখন ডোনারের কি কি ফাংশনালিটি আছে টিআইবির কনটেক্সটে, সেগুলো হবে ডোনার ক্লাসের মেথডস। তারপরে আপনার মডেল, নন ইউজার মডেল ক্লাসও থাকবে, এগুলো তো ইউজার টাইপের মডেল ক্লাস। ইউজার ইনফরমেশন ইজ ইউর অ্যাপ্লিকেশন ডেটা। নন ইউজার অ্যাপ্লিকেশন ডেটাও হইতে পারে, যেমন রিপোর্ট। অ্যাজ এ টিআইবি আপনাকে অনেক রিপোর্ট জেনারেট করতে হবে, তাহলে রিপোর্ট ক্যান বি এ ক্লাস। রিপোর্ট ক্লাসের ফিল্ড কি হতে পারে? রিপোর্ট টাইপ, ডেট অফ পাবলিকেশন, মানে রিটেন বাই, অ্যাপ্রুভড বাই, তারপরে থিম অফ দ্য রিপোর্ট, এগুলো হচ্ছে আপনার, অ্যান্ড দ্য কন্টেন্ট অফ দ্য রিপোর্ট। তাহলে এগুলো হচ্ছে আপনার রিপোর্ট ক্লাসের ফিল্ড। তাহলে আপনার জন্য রিপোর্ট একটা মডেল ক্লাস। তাহলে আপনাকে এরকম 25-30টা মডেল ক্লাস বের করবেন, 8টা ইউজার ক্লাস আপনার আছেই অলরেডি। এই হ্যান্ডলার মেথড থেকে আপনাকে এই মডেল ক্লাসের মেথডগুলো ইউজ করতে হবে। দ্যাট ইজ দ্য এক্সপার্টিজ ইউ হ্যাভ টু বিল্ড গ্র্যাজুয়ালি। এবং সেটা করার জন্য আপনাকে এই সেগ্রিগেশনটা করতে পারতে হবে, যেগুলো আমার মডেল ক্লাস উইথ সেলফ সাস্টেইনড বিল্ট ইন মেথডস, and these are the controller class methods which will initiate the response of the events,
এখন সেই ইভেন্টসে রেসপন্স করতে গিয়ে আমাকে মডেল ক্লাসের অবজেক্ট ইউজ করতে হবে, প্রসেস করতে হবে, ম্যানিপুলেট করতে হবে। তো তখন ওই হ্যান্ডলার ক্লাসের মেথডের ভেতরে বসে আমি এখন মডেল ক্লাসের মেথডগুলোকে ইউজ করব, অবজেক্টগুলোকে ইউজ করব, ফাইল থেকে লোড করব, করে প্রসেস করব। ওইখানে আপনাকে আপনার এক্সপার্টিস আস্তে আস্তে শিফট করতে হবে। এগুলো তো শেখার জন্য যে আপনি একটা অ্যারে ইউজ করতে পারেন কিনা, তাই না? আপনি একটা প্রাইভেট ফিল্ডকে পাবলিক মেথড দিয়ে ইউজ করতে পারেন কিনা, এগুলো দেখার জন্য আমরা এরকম কিছু ছোট ছোট জিনিস করবো। আর ইভেনচুয়ালি আমি আপনাদেরকে একটা আইরাসের স্যাম্পল দেখাবো। দেখাই দিব এখন 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা, যারা যাইতে চান তারা যান, যারা দেখতে চান তারা থাকেন। এটা আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, মনে করাই দিই। আসতেছি, এটা একটু দেখাই দিই, 1 মিনিট। আচ্ছা, তাহলে এটা একটু আপনাদের দেখাই। গ্রুপ করেন, গ্রুপ আপনাদের নিজেদের করতে হবে। আপনি আইরাসে স্টুডেন্ট লিস্ট পাওয়া যায় না? হ্যাঁ, আর আপনি আমাদের ওই যে টেমপ্লেটে ঢুকলেই তো দেখতে পাবেন কারা কারা গ্রুপ করছে। যারা করে নাই তাদের সাথে কমিউনিকেট করে গ্রুপ করে ফেলেন। টপিক নিয়ে নিতে হবে, আপনি পিছিয়ে যাচ্ছেন। যে সমস্ত গ্রুপে 3 জন আছে ঢুকে যান, তাহলে ওই টপিক নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। লগ ইন প্রসেসটা আমি ডিসেবল করে রাখছি আপাতত। এটা এই সেমিস্টার আরো কিছু অ্যাড করব। আমি ধরেন গত সেমিস্টার এটা মানে স্টার্ট করেছি। তাহলে এখানে আমার রেজিস্টার একটা ইউজার, যেহেতু আমার লগ ইন নাই আছে মানে ডিসেবল করা, তাহলে আমার আলাদা আলাদা ড্যাশবোর্ড না করে একটা ড্যাশবোর্ডে আমি সব নিয়ে আসছি। তাহলে রেজিস্টারের গোলগুলো হচ্ছে এই অ্যাড এ নিউ কোর্স, ওকে, ভিউ কোর্স ডিটেল, এইভাবে ইউজারের গোলগুলো আমি এখানে বসাবো। CITS admin can add new user. Head of the department can offer new course. Faculty can submit grade, give assignment, okay? Generate PDF. Student can register course, evaluate faculty, pay bill, etc. এখন CITS admin যদি ইউজার অ্যাড করতে চায়, দ্যাট ইজ দ্য ইন্টারফেস। এখন ইউজার তো অনেক টাইপের আছে, তাই না? এগুলো হচ্ছে আমার কমন ইনফরমেশন, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, এগুলো আমার লাগবেই। এখন শুধু এগুলো দিয়ে তো হবে না। এখন আমি যদি বলি যে আমার ইউজার হচ্ছে স্টুডেন্ট, তখন সে অন টপ অফ দ্যাট মেজর, মাইনর, অ্যাডভাইজার এগুলো চাইবে। আমি যদি বলি যে না আমার ইউজারটা ফ্যাকাল্টি, কমন ইনফরমেশনের সাথে ফ্যাকাল্টি ট্যাবে গেলে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, নাম্বার অফ পাবলিকেশন, স্যালারি এগুলো চাচ্ছে। আমি যদি বলি যে আমার একটা অ্যাকাউন্টেন্ট, তাহলে যে অ্যাকাউন্টেন্ট ট্যাবে গিয়ে অ্যাকাউন্টেন্টের গুলো এখানে বসালে সেগুলো চাইবে। এইভাবে আমি এখন আমার এই ইউজার অবজেক্ট তৈরি করবো একটা। স্টুডেন্ট হলে একটা স্টুডেন্ট অবজেক্ট, ফ্যাকাল্টি হলে ফ্যাকাল্টি অবজেক্ট, অ্যাকাউন্টেন্ট হলে অ্যাকাউন্টেন্ট অবজেক্ট। এইভাবে আমার যে টাইপের ইউজার সেই টাইপের অবজেক্ট তৈরি করে ফাইলে এটাকে সে বা ডাটাবেজে অবজেক্টটাকে রাইট করে ফেলে। তারপরে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে পারেন। ধরেন রেজিস্টার, সে চাইলে একটা রিপোর্ট জেনারেট করতে পারে। তো ধরেন সে একটা আমি একটা উইথড্র চার্ট দেখতে চাই, বা ধরেন আমি একটা জেন্ডার রেশিও চার্ট দেখতে চাই। তাহলে আমি এখন ঠিক করলাম যে আমার ফ্যাকাল্টির জেন্ডার রেশিও কিরকম। তাহলে আমার ডাটাবেস থেকে ফ্যাকাল্টি অবজেক্টগুলো নিয়ে ওখানে জেন্ডার একটা ফিল্ড আছে, মেল না ফিমেল, অ্যাকর্ডিংলি সে কাউন্ট করে আমাকে একটা রেশিও দেখাচ্ছে। এই হচ্ছে আমার জেন্ডার রেশিও। এখানে আমি রেশিও বুঝতেছি। অ্যাবসলিউট নাম্বার দেখতে চাইলে এখানে ক্লিক করলে আমাকে এখন একটা অ্যালার্ট, ইনফরমেশন অ্যালার্টে দেখা দিচ্ছে নাম্বার অফ ফিমেল ফ্যাকাল্টি 160, নাম্বার অফ মেল ফ্যাকাল্টি 250। আমি যদি এখানে জেন্ডার রেশিওটা স্টুডেন্টের জন্য দেখতে চাই, then it is using the student data in the student objects, considering the student objects only,
it is showing me the ratio, but if I am interested about the absolute number, I can also see that. এইভাবে আপনাকে আপনার প্রজেক্টের দিকে আগাইতে হবে। তো আপনি চার্ট করতে পারেন। আমি যদি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি একটা কোর্স অফার করতে চাই, হ্যাঁ, সিআইটি সার্ভিস যদি একটা ইউজার অ্যাড করতে চাই, তাহলে এইভাবে আমার ড্যাশবোর্ড অনুযায়ী, এখানে আমার একটা ড্যাশবোর্ড মেনু বারে আমি দিয়ে দিয়েছি সবগুলো ইউজার, আপনার ইন্ডিভিজুয়াল ড্যাশবোর্ড থাকবে লগ ইনের পরে। তাহলে আপনি যদি স্টুডেন্ট হিসাবে লগ ইন করেন, এখানে স্টুডেন্টের অপশনগুলো থাকবে। আমার যদি 25টা অপশন থাকে, 25টা বাটন তো আর দেওয়া যাবে না, তখন আমি মেনু ইউজ করবো। অপশনগুলোর মধ্যে আবার গ্রুপ করে আলাদা আলাদা মেনু, এখানে 5টা এখানে 5টা দিতে পারি। বুঝতে পেরেছেন? তো ধরেন আমি যদি ফ্যাকাল্টি হিসাবে যাই, তাহলে এখানে ধরেন আমার এখানে 5টা গোল আছে একাডেমিক্স, 5টা গোল আছে রিসার্চ রিলেটেড, 5টা গোল আছে সার্ভিস রিলেটেড। তাহলে ফ্যাকাল্টি হিসাবে আমার একাডেমিক গোলগুলো কি? গ্রেড সাবমিট করা, অ্যাটেন্ডেন্স নেওয়া, অ্যাসাইনমেন্ট দেওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে আমার একাডেমিক গোল। রিসার্চ গোল কি? কোলাবোরেট উইথ other researcher, okay, submit a paper, okay, etc. Apply for registration fee for the paper publication. এগুলো হচ্ছে আমার রিসার্চ গোল। সার্ভিস গোল কি? আমি ইউনিভার্সিটিকে একাডেমিক এবং রিসার্চের বাইরেও কিছু সার্ভিস দিয়ে থাকি, যেমন অ্যাডমিশন টেস্টে ডিউটি দেওয়া, এটা আমার একটা সার্ভিস টু দ্য ইউনিভার্সিটি। ওকে, তাহলে আমার জব রেসপন্সিবিলিটি 3টা কম্পোনেন্ট আছে। তাহলে আমি 3টা মেনু করতে পারি ফ্যাকাল্টি হিসেবে লগ ইন করলে, একাডেমিক্স, রিসার্চ, সার্ভিস। একাডেমিক্সে ক্লিক করলে এখানে একাডেমিক্স এর গোলগুলো পাওয়া যাবে, রিসার্চে ক্লিক করলে রিসার্চ রিলেটেড গোলগুলো পাওয়া যাবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস রিলেটেড গোলগুলো পাওয়া যাবে। প্রত্যেকটা করলে আবার তার একটা নতুন করে এফএক্সএমএল লোড হবে সেই রিলেটেড। ঠিক আছে? তাহলে এইভাবে আপনাকে আগাতে হবে। এখন এই অ্যাপ্লিকেশন ডেটা আমার র্যামে রাখলে তো হবে না। প্রত্যেকটা যখনই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো, ইট হ্যাজ টু বি স্টোরড, দ্যাট বিকামস অ্যান অ্যাপ্লিকেশন ডেটা। আবার আপনার তৈরি করা অ্যাপ্লিকেশন ডেটা ওনার লাগতে পারে, সো ইউজার টু ইউজার ডিপেন্ডেন্সি থাকবে। আই এম ইমপ্লিমেন্টিং ফ্যাকাল্টি ইউজারের সবকিছু, তাহলে আমার ফ্যাকাল্টির একটা, আর আপনি ইউ আর ইমপ্লিমেন্টিং স্টুডেন্ট অ্যান্ড ধরেন আপনি ধরেন স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি, এই দুইটা আপনি ধরেন স্টুডেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন অফিসার, এই দুইটা ইউজার নিয়ে কাজ করতেছেন, আর উনি কাজ করতেছে ফ্যাকাল্টি আর অ্যাডমিশন অফিসার। তা আপনার স্টুডেন্ট ইউজারের একটা গোল আপনি ঠিক করলেন, ভিউ ট্রান্সক্রিপ্ট, আপনি ডিজাইন করছেন, সব করছেন, কোড টোড লিখছেন, বাট দ্য প্রবলেম হলো ভিউ ট্রান্সক্রিপ্ট হ্যাজ এ ডিপেন্ডেন্সি অন ফ্যাকাল্টি অ্যাক্টিভিটি হুইচ ইজ গ্রেড সাবমিশন। ফ্যাকাল্টি যদি গ্রেড সাবমিট না করে, আপনি ট্রান্সক্রিপ্ট বানাবেন কি দিয়ে? ফেক ডাটা দিয়ে বানানো যাবে না, ফেক ডাটা ইজ নট অ্যালাউড ইন ইউর প্রজেক্ট। তো তাহলে আপনি আপনার মতো করে 2টা ইউজার নিয়ে 8টা 16টা গোল দিয়ে দিলেন, উনি উনার মতো করে 2টা ইউজার নিয়ে 8টা করে 16টা গোল দিয়ে দিল, 8টা নিলেই তো হয়, উনি গেট সাবমিশন রাখে নাই, আপনি সেটা জানেনই না। আপনি খুব সুন্দর জেনারেট ট্রান্সক্রিপ্ট দিয়ে রাখছেন, আর ওনার ফ্যাকাল্টি ইউজারের গেট সাবমিশন গোলই নাই। 50টা গোল হলে থাকতো, উনি 8টা চুজ করতে গিয়ে ওটা বাদ দিছে। এটা কেন হলো? আপনাদের টিম মেম্বারের মধ্যে কোঅর্ডিনেশন নাই। খালি নিজেরটা নিয়ে ভাবলে হবে না, নিজেদেরকে বসতে হবে পিরিয়ডিক্যালি, বসে এগুলো আলাপ আলোচনা করতে হবে, দেখতে হবে যে ডিপেন্ডেন্সি আছে কিনা একজনের কাজের উপর। তাহলে যে টিম ওয়ার্ক, এগুলোতে আপনাদেরকে একটু সময় দিতে হবে। ওকে, যাই হোক, নেক্সট ক্লাসে আমরা এই কমপ্লেক্স নাম্বার এবং ম্যাট্রিক্স করবো, এবং কিছু কনসেপ্টও আমরা আগাবো, যেমন অ্যারে কনসেপ্টটা আমরা ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, ইনহেরিটেন্স আমরা পারলে ইন্ট্রোডিউস করে দিতে পারি, নেক্সট ক্লাসেই দেখবো সেটা, যদি টাইম পারমিট করে। এভাবে আমরা আগাবো। তাহলে আজকে এখানেই শেষ করি।